তৈরি করাও কিন্তু উচ্চশিক্ষায় এনইপির দৃষ্টিতে কাজ। সেখানে স্টার্ট আপ সংস্কৃতি সেখানে গড়ে তুলতে হবে। ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ইনোভেশন সেখানে নিয়ে আসতে হবে। জেন্ডার ইনফরমেশন সেখানে বাড়াতে হবে, সেটাকে বাড়াতে হবে এবং নারীদের উদ্যোক্তা ও কর্মসংস্থানের নতুন সুযোগ কিন্তু সেখানে বৃদ্ধি করতে হবে। সেটা শুধুমাত্র এককভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারা এককভাবে সম্ভব নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ করে মাল্টি ডিসিপ্লিনারি যে শিক্ষা ব্যবস্থা সেটাকে চালু করার জন্য কিংবা সেখানে শিক্ষার্থীদের রুচি এবং দক্ষতার উপর সেখানে জোর দেওয়া হয়েছে। কিরকম রুচি এবং মাল্টি ডিসিপ্লিনারি কিরকম? আমি কমার্সে পড়লেও আমার যদি আর্টসের কোনো একটা সাবজেক্টের ইন্টারেস্ট থাকে সেটাকে আমাকে পড়ার সুযোগ করে দিতে হবে। আমি সায়েন্সে পড়লেও যদি আমার সঙ্গীত শিক্ষার যদি আমার কোনো ধরনের, আমি উদাহরণস্বরূপ বলছি, ইচ্ছে থাকে সেই সুযোগ সেখানে আমাকে করে দিতে হবে। তো সেই কারণে সরকারি এবং বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে। সে কারণে আগে আমরা এর মানে আমরা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা খাটো করছি না, সেগুলো তো এই ধরনের ওমেন্স ইউনিভার্সিটি আগে এনেছি, টেকনিক্যাল ইউনিভার্সিটি আমরা এনেছি, মেডিকেল ইউনিভার্সিটি আমরা এনেছি। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু আমরা নির্ভর থাকিনি। আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেখানে আমরা নিয়ে আসছি। আমাদের ত্রিপুরাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা এখন যদি দেখি, গত কয়েক শিক্ষাবর্ষে প্রায় 30,000 থেকে 33,000 বিভিন্ন বোর্ডে টিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি আমাদের কিন্তু স্পেসিফিক্যালি একটা হয়েছে, ইউজিসি দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে। স্পেসিফিক এই প্রশ্নগুলো এসছে, এগুলো তো দিন না। আরে রিকগনাইজ হয়েছে, ডিলিস্টেড হয়েছে, বললো তো, বলো কি দেখা হয়েছে? আরে এগুলো স্বপ্ন কথা, তো স্বপ্ন বলা যাবে বহুত কিছু। প্রথমত কিভাবে, যেমন আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে, অনেক অভিযোগ এখানে তোলা হয়েছে। দপ্তরের কাছে এখনো পর্যন্ত কেউ আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে লিখিত কেউ আজ পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ জমা করেছে একটা লিখিত অভিযোগ জিরানিয়া ল কলেজের। সেই অভিযোগের ভিত্তিতে আমার পুরো ডিটেলস আছে। আমরা একটা কমিটি গঠন করেছি সেটাকে তদন্ত করার জন্য। সেই কমিটি এখন সেটা তদন্ত সাপেক্ষ আছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা যেটা বলেছেন সেটা শুধুমাত্র তাদের অন্যান্য রাজ্য আছে, শুধুমাত্র মণিপুরের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনারা তুলেছেন, মণিপুরের একটা প্রাইভেট ইউনিভার্সিটি যখন গঠন হয় তখন তার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, কত দিনের মধ্যে তার কাছে কত জমি থাকতে হবে, কত দিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শুরু করতে হবে, কত দিনের মধ্যে একাডেমিক ইয়ার শুরু করতে হবে। মণিপুরের ক্ষেত্রে তাদের একটা অসুবিধা হয়েছে। কেন অসুবিধা হয়েছে? মণিপুরের পলিটিক্যাল ক্রাইসিসের জন্য। কিছুদিন আগে আমরা জানেন লম্বা সময় মণিপুরে একটা ক্রাইসিস গেছে, সেই ক্রাইসিসের জন্য। তো সেই কারণে মাননীয় আমি যেটা বলছিলাম, আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো উচ্চশিক্ষার ক্ষেত্রে 4 থেকে 5,000 স্টুডেন্ট আমাদের ত্রিপুরা ছেড়ে তাদের রুচি অনুসারে শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে বাইরে যেতে হয়। তো সেই কারণে তাদেরকে যাতে বাইরে যেতে না হয়, যাতে ত্রিপুরাতেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া এখন বিশেষ করে যে প্রযুক্তি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তত্ত্ববিজ্ঞান, বিগ ডেটা ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, পর্যটন ব্যবস্থা ইত্যাদি আধুনিক
শিক্ষার প্রতি এখন স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের চাহিদা বেড়েছে, সেই চাহিদা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু একটা ব্যবস্থা। আমি আপনাদের একজন শিক্ষার্থী পড়াশোনার যে বাইরে গিয়ে আমাদের ত্রিপুরা থেকে যে পড়াশোনা করে তাদের যে বার্ষিক খরচ গড়ে প্রায় 2 থেকে 5 লক্ষ টাকা তাদের খরচ হয় বাইরে গিয়ে যখন পড়াশোনা করে। অর্থাৎ প্রতি বছর ত্রিপুরা থেকে আনুমানিক 200 থেকে 400 কোটি টাকা রাজ্যের বাইরে ব্যয় হচ্ছে, যেটা আমাদের এখানে যদি আমরা তাদের সুযোগ করে দেই সেই অর্থ কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনাদের বলছেন বহু উচ্চশিক্ষিত বেকার পড়ে আছেন, তারা গেস্ট লেকচারার হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু সেখানে কাজ পাবেন। এছাড়া অন্যান্য অশিষ্ট কর্মচারীর ক্ষেত্রে সেখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষার্থীদের যে বাইরে যাওয়ার প্রবণতা সেটা হ্রাস পাবে এবং বিশেষ করে যে স্টার্ট আপ বিভিন্ন উদ্যোক্তা এবং যে স্টার্ট আপ সংস্কৃতি সেটা আমাদের ত্রিপুরাতে গড়ে তোলা অত্যন্ত জরুরি, সেটা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো নিতে পারে, ফলে সেই সহযোগিতাও কিন্তু আমাদের রাজ্যে আসবে। এবং তারা এখানে যে ইউনিভার্সিটি করছে তারা কিন্তু আমাদের রাজ্যে ইনভেস্ট করছে, সুতরাং আমাদের রাজ্যে কিন্তু সেটা ইনভেস্টমেন্টও আছে। আর জাতীয় শিক্ষানীতির বহু প্যারামিটার আছে, সেটা যদি আমি বোঝাতে চাই তো অনেক দীর্ঘায়িত হবে। সুতরাং আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনম্রভাবে আমি আবেদন জানাবো আমাদের এই বিলগুলোকে পাস করানোর জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো অনেক তো বলেছেন, না আমি একটু মাঝখানে কয়েকজন কথা বলেছেন। আমরা এখানে তো আমরা রাজ্যের মানুষের স্বার্থে না, আমরা তো বয়স শেষ, আমাদের তো অধিকাংশ মানুষের বয়স লিমিটেড। হোয়াট উই আর লিভিং ফর দ্য নেক্সট জেনারেশন। একটা ইউনিভার্সিটি, একটা এডুকেশন যে কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্সি যারা করে তাদেরকে আমরা ইউনিভার্সিটি করার স্কোপ দিয়ে দিতেছি। এই যেটা মণিপুরের কথা কইল অক্ষণে, কোন কোথাও নাই। প্লিজ হ্যাভ এ লুক, আর ইউ টেক অল রিলেভেন্ট আউটপুট। These are all 50 fake activities. মাননীয় অপোজিশন থেকে যে প্রশ্নগুলি উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছে, দপ্তরের মন্ত্রী শুনেছে। এখন পর্যন্ত আমাদের পিরিয়ডে যেসব ইউনিভার্সিটি আমরা সেট আপ করেছি কেউ তো পালিয়ে যায়নি। তারপর থেকে গভর্নমেন্ট কলেজ, আমাদের মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে একটা সুপার স্পেশালিটির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও পালিয়ে গেছে ডিউরিং আওয়ার কিউর পিরিয়ড। এখানে প্রশ্ন উঠেছে, খুব ভালো করেছেন উঠিয়ে, অলরেডি মাননীয় মন্ত্রী এবং চিফ মিনিস্টার নিজেও শুনেছে এগুলি। এই যে বলছে তারিখ, ক্যাবিনেট আছে তারিখ, এর আগে আছে পরে হয়নি। ইউজিসি নিশ্চয়ই নির্দেশ দিয়েছে, ইউজিসি আগে দেবো না, এই জন্য অ্যাসেম্বলিতে আনেনি। দেখতে হবে আপনাদেরকে যে সংবিধানগত যে সিস্টেম এটা ভায়োলেশন হচ্ছে কিনা। এখানে আপনি টেকনিক্যাল রিপোর্টও দেখবেন পরিষ্কার। আমি 7 শিডিউল মোতাবেক, লিস্ট 3 মোতাবেক এন্ট্রি 25 আছে কিনা, এবং দেখবেন যে প্রিভিয়াস স্যাংশন অফ দি গভর্নর এটা আমার লাগবে না যদি 304 এর সাথে আমার যদি অ্যাট্রাক্ট থাকে, দেখবেন যে গভর্নরের সিগনেচারের দরকার নেই। এবং প্রায়র পারমিশন অফ দি প্রেসিডেন্ট এটাও লাগবে না, এটা দেখবেন আপনি। এরপরে যদি কখনো প্রশ্ন তো রাজ্যের তো পালিয়ে যায়নি, এখনো যাবেও না, গভর্নমেন্ট সেভাবে টেক আপ করছে। এখানে আপনারা যেটা বলছেন মাননীয় মন্ত্রী ভালো করে শুনেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শুনছে। আমরা ক্যাবিনেটে বলেও দিই এটা পাস করলাম, আরো ভেরিফাই করুন। ওই যে বলছে মাননীয় মন্ত্রী আমি ভালো করে ভেরিফাই করে দেখছি, সুতরাং এই প্রশ্নটি না আমরা আনতে চাই। আমরা
আমাদের ইউনিভার্সিটি যত আসবে আমাদের ভালো, কারণ আমাদের এখানে প্রয়োজন আছে। যত বেশি ইউনিভার্সিটি আসবে, এই যে কন্ডিশনগুলি দিল, পাওয়ার টু মেক স্ট্যাটিউটস, সরকারকে স্ট্যাটিউট করার পাওয়ার দিয়ে দিল। প্রত্যেকগুলি আছে, সরকারের কন্ট্রোল আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আছে, এবং কন্ডিশন অফ দি সার্ভিস অফ দি এমপ্লয়ি আছে। এগুলি দেখবেন আমরা আছে কিনা। সুতরাং এটা ইজিলি পাস হবে, এর মধ্যে কোন রকম কিন্তু প্রশ্ন নাই। আর ক্যাবিনেটের ব্যাপার, এটা আপনাদের জায়গায় ভাবার না। কোন ক্যাবিনেট মিনিস্টার যদি বলে, এই মাননীয় মন্ত্রী আপনি যে আনলেন আমি তো জানি না, দেন ইউর কোশ্চেন, ইউ আর নট দি পার্ট অফ ক্যাবিনেট। দেন একটা একটা করে দেন। প্রথমটা দেন ওনাকে। কি হয়েছে? সরকারি ইউনিভার্সিটি গতকাল থেকে আজ অব্দি একটা কথা আমরা বলিনি। এখানে না না, সরকারি আমি প্রশংসা করছি, এবং ইউনিভার্সিটি সবগুলি বিল পাস হয়েছে। উই আর ফর ডেভেলপমেন্ট, এডুকেশন আরো এক্সপান্ড হোক। স্পেসিফিক্যালি বিলের মধ্যে কিছু নেই। আরে বললে তো হবে না, ইউ হ্যাভ টু স্যাটিসফাই দি লেজিসলেটরস। আমরা আইন তৈরি করবো, আমরা সাক্ষী, কথা শুনুন, আপনি কথা বলার সময় বলিনি আমি। আমরা আইন তৈরি করব, সাক্ষী হব, আর সবটা ঢাকি রেখে হবে না। না, এটা তো আলাদা কথা, এটা গায়ের জোরে কথা বলছেন আপনি। কিন্তু স্যাটিসফাই হতে হবে। না না, ধরুন স্যাটিসফাই হই নাই, আমরা যে ছিলাম ওখানে হই নাই, বাইরে চলে গেছি। আই এম নট দি পার্ট অফ দি বিল, আই এম নট দি পার্ট অফ দি ইউনিভার্সিটি মাননীয় রেকর্ড থাকবে যে বিরোধীরা ইউনিভার্সিটি চলেছেন থ্রি টাইম, একবার বিল উইথড্র হয়েছে, সিলেক্ট কমিটিতে গেছে, যাবে 3 টাইম। দিয়েছে। কেন? আপনি প্রশ্ন তুলেছেন, এগুলো কালকে পরীক্ষা করা দরকার। কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা গুরুত্বপূর্ণ কি করেছি, শুধু বানিয়েছে ওটা অপোজিশন উইথ লজিক, উইথ ফ্যাক্টস, উইথ ফিগার্স। আর আপনারা বলছেন, দেখুন ভবিষ্যৎ যে সমস্ত অফিসাররা করেছে এদেরও যেতে হবে, আনসারেবল হবে। আর যারা কোথায় যাবে দেখবেন তো, কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, ঠিক আছে, ঠিক আছে। যে সমস্ত অফিসারগুলো বানিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। না স্যার, আমরা এটা মানতে পারি না। ঠিক আছে। এটা ঠিক আছে, একদম বলেছেন, এটা উইথড্র করার জন্য আমরা বলছি, উইথড্র করুন। বিল উঠান না, একটা একটা সিরিয়াল কর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কিছু করার থেকে পরে করুন। সায়েন্স টেকনোলজি বলবেন। প্লিজ দেখুন, মাননীয় স্পিকার মহোদয়, এখন এরকম একটা অবস্থা হয়েছে ত্রিপুরাতে, আমরা চাইছি এখানে আমরা ফর এক্সাম্পল অ্যাপোলো হসপিটাল, একটা উদাহরণ দিচ্ছি। আপনি অ্যাপোলো হসপিটাল আপনার সময়ও ট্রাই করেছেন। না না, আপনার সময় লেট মি ফিনিশ। আমি দাঁড়ালাম কি করে? আমি উদাহরণ তো এক্সাম্পল দিতে হবে। আপনি অ্যাপোলোর জন্য ট্রাই করেছিলেন, এরপরে আমাদের সরকার আসার পরে ওনারাও ট্রাই করেছেন। আমি নিজে গিয়ে অ্যাপোলোকে আমি বলে এসেছি হসপিটালকে এখানে আসার জন্য, আসে না। এখন আপনি ওই ধরনের রিকগনাইজড যদি আপনি ভাবেন যে এইরকম লোক যদি আসে ইউনিভার্সিটি তবেই ত্রিপুরার মতো জায়গায় আসবে, তাহলে বলবেন ইয়েস গ্রান্টেড। এই যে বিষয় দেখতে হবে এখানে, কেউ যদি আমরা আজকে নতুন নতুন ছেলে মেয়েদের কেন আমরা মানে সামনের দিকে এগিয়ে দিচ্ছি, স্টার্ট আপ আমরা আরম্ভ করেছি না। এখন এতগুলো আজকে যখন এই বিলগুলো আসে, এখানে ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, আপনার ইনফরমেশন কিন্তু ভেরি গুড। আমি আপনাকে বলছি ভেরি গুড, আপনি এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো আনেন, দেখতে হবে এত ভালো করে ইনফরমেশন গুলো প্রত্যেকে আনেন। এনিওয়ে, এটা ভালো একটা আপনার এটা ইয়ে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাননীয় আমাদের ডিপার্টমেন্টাল মিনিস্টার হায়ার এডুকেশন, উনি যে বলছেন, দেখুন সিকিমের মতো একটা ছোট জায়গা, লোক সংখ্যা ছিল আগে 5 লক্ষ, এখন 7 লক্ষ, ইফ আই এম নট রং। সেই জায়গার মধ্যে অলরেডি 23 থেকে 24টি আপনার 23 থেকে 24টা, আপনি শুনুন না প্লিজ, 24টা ছোট্ট
23 থেকে 24টা, আর সিকিম এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট। তো আমরা যদি এইগুলো বারবার বাধা পাই, আরে কার ক্ষমতা আছে? ইউজিসির নর্ম ছাড়া কার ক্ষমতা থাকবে এখানে চালানোর জন্য? আমরা তো দেবো না ওকে, আমরা দেবো না ওদেরকে। কাজে লেট দেম কাম হিয়ার। আর উইদাউট ইউজিসি ছাড়া প্রতিটা ডিপার্টমেন্টাল এরিয়া, আপনাকে বলছি, আপনি প্লিজ কাইন্ডলি শুনুন, প্রতিটা ডিপার্টমেন্টে ইউজিসির পারমিশন ছাড়া খুলতে পারবে না তো ওরা, আর স্টুডেন্টই আসবে না। আর এই স্টুডেন্ট যদি এখান থেকে পাশ করে যায়, ও তো কোনো গার্জিয়ানও দেবে না এখানে আসতে। আপনার টেকনো ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কিনা? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছেন। তা আমি যদি বলি টেকনোতে, উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটির কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসছি, কিরকম লাগবে আপনার এখন? না না, এই যে উনি যে বললেন যে, আরে প্লিজ প্লিজ, আরে আমাকে ফিনিশ করতে দিন। শুনেন এই যে বাবু, আপনি বসেন আর বসেন। আমি যদি বলি এখন যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা, এটা না 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 জোরে, এই যে জোরে বলেন না, এতে করে তো মানে এইভাবে তো এটাকে নিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এগুলো না, কথাটা হচ্ছে যে আপনি এইভাবে বললে যে আপনি এস্টাবলিশ করতে পারবেন। আমার যতদূর মনে হয়, সবচেয়ে আমরা এতগুলো এখানে যারা মিনিস্টার আছেন, মিস দ্য ট্রেন, কারণ এগুলো সব এই যে আমাদের যারা 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 আছে না, এদের ভিতরে আমার মনে হয় আপনার কাছে স্যার, আমি ওই ট্রেন থেকে লাভ পাই রাইছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইটা মানুষের কথা ভাবেন না, রাঙের কথা ভাবেন। টেকনোলজি ত্রিপুরা বিল 2026, the ত্রিপুরা বিল নাম্বার 09 of 2026 পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 within bracket the ত্রিপুরা বিল নম্বর 09 of 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিরুদ্ধে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। না, পাশের কথা বলছে স্যার, পাশের প্রস্তাব, হ্যাঁ, পাশের প্রস্তাবটা দিয়েছে উনি, মাননীয় মন্ত্রী। হ্যাঁ, পাশের প্রস্তাব দিয়েছে, পাঁচটা পড়ে। আমি বিলের ধারাগুলি বুঝতে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এবার পাশের কথা বলুন। এখন সবার কার্যসূচি হল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দ্য ত্রিপুরা বিল নম্বর 09 of 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বলছে, এখন উনি বলেছে উত্থাপন করে এখন শুধু আচ্ছা যারা প্রস্তাবের পক্ষে আছে বলে দিন। আচ্ছা, এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল
2026 within bracket the Tripura Bill number 09 of 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, হ্যাঁ, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এবার এটা করে দেন সেকেন্ডটা প্রথম আগে বিবেচনা বলেন। হ্যাঁ, মাননীয় বলো অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, the Tripura Bill number 10 of 2025 কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the ত্রিপুরা বিল। হ্যাঁ বলবেন। হ্যাঁ, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই পক্ষের বিপক্ষে এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনাম বিলে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the ত্রিপুরা বিল নম্বর 10 of 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the ত্রিপুরা বিল নম্বর 10 of 2025 এই বিলটি পাশ করার জন্য প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the ত্রিপুরা বিল নম্বর 10 of 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, হ্যাঁ, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 the ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 এই বিলটি বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 within bracket the ত্রিপুরা বিল নম্বর 10, 13 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন এবং না বলার কেউ নেই এই বিলের জন্য, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল নম্বর 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 এই বিলটি পাশ করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা টেনান্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 এই সভার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give of my intention that the Tripura Tenancy Bill 2025 in bracket Tripura Bill number of 6 of 2026 be taken into consideration. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 46 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল উইদিন ব্র্যাকেট ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাতে উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Honorable Speaker Mahoday, that the Tripura Tenancy Bill 2025 in bracket Tripura Bill number 6 of 2026 this bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 অফ 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। এখন
financial business, general discussion on the demands for grants budget estimates for the financial year 2026-27. স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা বক্তব্য। এই যে কাট মোশনে কি দিয়েছিলেন কেন স্যার? এগুলি ডিসকাস হবে না? এগুলি আজকে জেনারেল ডিসকাশন দেখেছে কোভিডের সময় মনে এর হয়। আগে তো কাট মোশনটা হয় রতন বাবু। হ্যাঁ, বলুন। এটাও জানেন না, জেনারেল ডিসকাশনের পরে কাট মোশন। না না, জেনারেল ডিসকাশন শেষ হোক না ভাই। জেনারেল ডিসকাশন আগে কাট মোশন হয়ে অনেকবার হয়েছে। না রতন বাবু, আপনি এস্টাবলিশ করে দিলে তো। না না শুনুন, তখন আপনিও ছিলেন স্যার এখন বাজেট ডিসকাশন। বাজেট ডিসকাশনের পরে কাট মোশন ঠিক আছে, বসেন বসেন, ওগুলো বসেন বসেন। সাপ্লিমেন্টারি কি হলো? সাপ্লিমেন্টারি আগে হয়েছে। বাজেট ডিসকাশন এখন বাজেট ডিসকাশন শুরু করার জন্য অনারেবল মেম্বার রঞ্জিত দাসজিকে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। ডিসকাশন আমরা শর্ট করেছি বিধানসভা অধিবেশন, তো যেহেতু জেনারেল ডিসকাশন খুব বেশি লম্বা চড়া করার জন্য আমরা সংক্ষেপ করে বলছি, ম্যাক্সিমাম আমাদের পুরো টিমের মধ্যে 4 জন বলবে, মুখ্যমন্ত্রী সহ। তো 10 মিনিট করে দিয়েছে তো 5 জন। কমন জানা একটু একটু বিভিন্ন পার্টি থেকে তো দিতে হবে সবাইকে মিলে। এদিকে 2 জন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 4 দিয়ে 6, 4 দিয়ে 6, এদিকে 3 করুন 9, ওইখানে 1 জন। হ্যাঁ, আলোচনা শুরু করুন রঞ্জিত দাসজি। মাননীয় অধ্যক্ষ স্যার, সহজ কথায় বাজেট হলো আগামী 1 বছরের রাজ্যের মানুষের জন্য সরকার কি কাজ করবে তার আর্থিক রোডম্যাপ। গত 16 মার্চ মাননীয় অর্থমন্ত্রী এই সভায় $34,212 কোটি 31 লক্ষ টাকার অভূতপূর্ণ বাজেট এখানে পেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে। মন্ত্রিসভার সমস্ত সদস্যদের এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই ধরনের সর্বপোষী এবং একটি বিকশিত বাজেট এই সভায় পেশ করার জন্য। এই বাজেটের প্রতি আমি পূর্ণ সমর্থন জানিয়ে খুব সংক্ষেপে, যেহেতু আপনি বলেছেন 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য, তো আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে সেটাকে শেষ করা যায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গতকালকে বিরোধী দলনেতা এলওপি তিনি যখন ভাষণ দিচ্ছিলেন বাজেটের উপরে, তিনি তার প্রারম্ভিক ভাষণে যে কথাটি এখানে উল্লেখ করেছেন এবং বিরোধীরা দীর্ঘদিন পর্যন্ত এই বাজেটকে কোথাও সরকার পক্ষের আমি 8 বছর পর্যন্ত দেখেছি সমর্থন করেননি। এবার যে বাজেটটা, সেই বাজেটটাকে যদি তারা সমর্থন না করে ত্রিপুরার জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এই কারণ এই বাজেটটা মাননীয় অর্থমন্ত্রী করহীনভাবে এই বাজেটটা পেশ করেছেন। তো সুতরাং যদি করহীন বাজেটকে সাপোর্ট না করা হয়, এতে বোঝা যাবে বিরোধী দল সহ এবং কংগ্রেসের যারা সদস্য রয়েছেন তাদের মূল উদ্দেশ্য যে জনগণের উপরে কর চাপানো বাজেট তৈরি করা হোক। তো সুতরাং এদিক থেকে
এই একটা অর্থনৈতিক যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী খুব কঠিনভাবে যখন একটা রাজ্যের নিজস্ব আয় কম, সে কম আয়ের মধ্যে এবং গত যে বামফ্রন্ট সরকারের আমলে অর্থাৎ 2017-18-তে যে বাজেট, যে অর্থ বরাদ্দ হয়েছিল, মানে বাজেটে ধরা হয়েছিল 15,956 কোটি টাকা, এবং বর্তমান যে বাজেট, ওই বাজেটের থেকে 114 গুণ বেশি করা হয়েছে। তারপরও তারা এই বাজেটকে সমর্থন করছেন না। মাননীয় এলওপি তিনি বলেছেন বাস্তবের সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই। 1, 2 তিনি বলেছেন ঋণ করে ঘি খাওয়ার মতো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে বিরোধী দলনেতাকে বলতে চাইছি যে 2017-18 যে বছর ত্রিপুরার মানুষ বামপন্থীদের গণবর্জন করেছিল, সেই বছরে তারা যে বাজেট 2 লক্ষ টাকা, এখন 8 বছর পরে এসে বলছেন যে ঋণ ছাড়া, মানে ঋণ নিয়ে বাজেট করা ঘি খাওয়ার সময়। ওনারা যদি ওই সময় ঋণ না করে বাজেট তৈরি করতেন বা ঋণ না করে ত্রিপুরাকে পরিচালনা করতেন, আগে 10, পরের 35, মাঝখানে জোটের 5 কে বাদ দিলে 35 বছর শাসন করে ওই বছর যে বাজেট করেছিলেন, ঋণ এবং বাজেটের পরিমাণ কাছাকাছি, মাত্র 1,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে একটা সরকারের উপর যখন একটা ঋণের বোঝা রেখে যায় কোন সরকার, পূর্ববর্তী সরকার, ওই সরকারকে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ঋণের শোধ পরিশোধ করতে হবে, এবং যে কর্মচারীরা রয়েছেন তাদের বিভিন্ন, তাদের যে বেতন ভাতা এবং তাদের দিয়ে দেওয়া, এইগুলো সরকার তার মধ্যে থেকে, এবং সরকারের যে বাজেটের উন্নয়নমূলক যে দিক, যে বাজেটগুলো, সেগুলোকে এই বাজেটের মধ্যে রাখা হয়েছে যাতে ত্রিপুরার সামগ্রিকভাবে উন্নতি হয়। তার জন্য এই বাজেটে বিশেষভাবে কৃষি, মৎস্য, পশুপালন থেকে শুরু করে স্বাস্থ্য, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হল এখানে যারা যারা বিরোধী দলের রয়েছেন, অনেকে এখানে বাজেটে কোনো কিছু প্রবন্ধনে বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে, জনজাতিদের কোনো অগ্রগতি করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল সহ যারা যারা জনজাতিদের জন্য এই সরকার এই বাজেটের মধ্যে কোনো ব্যবস্থা রাখছেন না, তার জন্য আমি তাদেরকে বলবো প্যারা নং 93 অর্থাৎ 73 নং প্যারাতে আপনারা পরিষ্কারভাবে সেখানে মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সে বাজেটকে সেখানে রেখেছেন। আমি সেটা একটু পরে শোনাবো, এই কারণে যেহেতু এই বিষয়টি নিয়ে বিরোধীরা বেশি বেশি করে জনগণকে, অর্থাৎ বিশেষভাবে জনজাতি এরিয়ার মানুষকে উত্তপ্ত করে ভোট ব্যাংক তৈরি করা, তার জন্য এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন রাজ্যপালের যে ধ্বনিসূচক, যে ধন্যবাদ সূচক ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে তিনি সেগুলো উল্লেখ করেছেন। আমিও আবার সেটা উল্লেখ করছি যে 2026-27 অর্থবর্ষের রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ জন্য মোট 914 কোটি 82 লক্ষ টাকার প্রদান। তাছাড়া এই বরাদ্দের বাইরেও TTAADC সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য RIDF ও SASCI এর অধীনে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকবে। প্রাইভেট সাপ্লেন এবং TSP আওতায় মোট বরাদ্দ রাখা হয়েছে 7,542 কোটি 6 লক্ষ টাকা, যা রাজ্যে, এখানে একটু মন দিয়ে শুনতে হবে, যারা বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য সরকার টাকা রাখতে হচ্ছে না,
রাজ্যের মোট উন্নয়ন খাত কি রাজ্যের যেগুলো ক্যাপিটাল বাজেট যেগুলো থাকে কর্মচারীদের বেতন আমরা যে বিধানসভার খরচ সেগুলোর বাদে যেটা উন্নয়ন খাতে সেই অর্থটা রাখা হয়েছে ব্যয় করা হবে 39.39%। তারপরে যদি কেউ বলে জনজাতিদের জন্য এই সরকার কোনো টাকা কম রাখা আছে তাহলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি মানুষকে বিভ্রান্তি করা হয় মানুষ তাহলে তাদেরকে ক্ষমা করবেন না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলনেতা যে বিষয়গুলো বলেছেন তা আজকে নয়, এদের জন্মলগ্ন থেকে আপনার কমিউনিস্টরা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1948 সালে যখনও ভারতবর্ষের নিজস্ব সংবিধান এখনো চালু হয়নি তখন তারা একটা স্লোগান দিয়েছিল, এ আজাদি ঝুটা হে দেশ আবি তক ভুকা হে। এদের মগজের মধ্যে ওই স্লোগান এখন পর্যন্ত রয়েছে। যখনই বিধানসভায় আসবে মানুষ অনাহারে মৃত্যু হচ্ছে, লোককে বিক্রি করে দিচ্ছে, এদের মানসিকতাকে এখন পর্যন্ত তারা সংশোধন করতে পারেনি। আমি মহতী সবাই বলবো এখন তারা তাদের সংশোধন করা উচিত, তাদের মনে রাখা উচিত প্রাক্তন স্বর্গীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, আর কমিউনিস্টরা বলেছেন ধনবাদ হটাও, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ সবকা প্রয়াস। এই তিন দলের নেতাদের কথা থেকে বোঝা যায় যে মানুষের জন্য সরকার কি করছে। এখানে সুদীপ বাবু মাননীয় বিধায়ক বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যে তার চেয়ে জওহরলাল নেহরু ভালো ছিলেন। ভারতবর্ষ আজ দ্বিখণ্ডিত হয়েছে এবং কিসের ভিত্তিতে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। এই সময় জওহরলাল নেহরু এবং জিন্না যদি দেশ বিভক্ত না করত আজকে ভারতবর্ষে যারা রয়েছেন তাদের আজকে দুর্দশা হতো না। এবং এই দুর্দশার জন্য যারা দায়ী ছিলেন, দীর্ঘদিন শাসন করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা দেশকে বিভাজন করেছেন। আজ দেশ থেকে যারা উদ্বাস্তু নয় তারা দেশের সংবিধানের নিয়ম মেনে এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের অপরাধ নয়, অপরাধ রাষ্ট্র নায়করা করেছিলেন। তার জন্য তাদেরকে এই দেশের যারা হিন্দু রয়েছেন তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। প্রশ্ন আছে মুসলমানদেরকে কেন দেওয়া হচ্ছে না? কারণ মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র রয়েছে, তাদের ধর্মীয় ভাবে সেখানে নিপীড়ন হচ্ছে না, অত্যাচার হচ্ছে না। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের রাইট রয়েছে। ভারতবর্ষ এই দেশ আমাদের বিশাল দেশ, পাকিস্তান পূর্ব বাংলাদেশ এই বিশাল দেশের আমরা নাগরিক। কারণ মানুষের অপরাধ নয়, অপরাধ করেছে রাষ্ট্রনায়করা, তার জন্য কংগ্রেস সম্পূর্ণভাবে দায়ী। শুধু তাই নয়, এদের মধ্যে যে বিভাজন তৈরি করা, ক্ষমতার জন্য যে লড়াই করা, যৌথভাবে আমরা দেখেছি কিছুদিন পর পর মুখ্যমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে তারা ক্ষমতার মধ্যে গ্রুপিজম তৈরি করা চেয়েছিলেন। বিজেপির মধ্যে এসে সে গ্রুপিজম তৈরি করে বিজেপিকে ধ্বংস করা। তার জন্য তখন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টের পেয়েছেন বলে এই ধরনের লোককে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করেছে বলে আজ ভারতীয় জনতা পার্টি সুন্দরভাবে ক্যাবিনেট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার বিভিন্নভাবে কাজ করছে। আমি আশা ব্যক্ত করব মাননীয় অধ্যক্ষ আপনার মাধ্যমে যারা বিশেষভাবে যুব শক্তি রয়েছে তাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, মাননীয় আমাদের শ্রমমন্ত্রী যেভাবে সুন্দরভাবে উনি তার ভাষণের মধ্যে আপনি উল্লেখ করেছে যে কতজন লোককে চাকরি দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ের উপরে সেগুলোকে করা হয়েছে সুন্দরভাবে। টোটাল অর্থাৎ এই 8 বছরে প্রায় 50,935 জনে চাকরি হয়েছে। আবার কিছু প্রসিডিং চলছে যেটা তিনি উল্লেখ করেছেন, আমি আবার উল্লেখ করছি এই কারণে
কারণ ওই দিন গতকালকে মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন মাত্র 20,845 জন, 50,000 কোথায় গেল? 20,845 জনের রেগুলার চাকরি হয়েছে এবং চুক্তি ভিত্তিতে এসপিও সহ অঙ্গনারী আউটসোর্সিং এ 16,497 জন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে 13,595 জন। যদি সবগুলোকে যোগ করা হয় 50,937 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কেন ধীর গতিতে এটা চলছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি তার ভাষণে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তর ফলে 10,323 জন তৈরি হয়। যে সরকারে চাকরি দেবে, একটা ছেলে মেয়ের চাকরি ক্যান্সেল করার মতো কোর্টের ক্ষমতা থাকবে না। সমস্ত নিয়ম নীতি মেনে কোন দল কোন রাজনীতি করে মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে এই সরকার সেখানে বিশেষভাবে চাকরি প্রদান করা হচ্ছে। সুতরাং ত্রিপুরা যুব শক্তি যারা চাকরি প্রাপক তারা এই সরকারের প্রতি তাদের আস্থা ভালোবাসা রয়েছে যে আগে চাকরির জন্য নেতা মন্ত্রী বাড়ির পিছনে পিছনে অর্থ নিয়ে বা ক্ষমতা নিয়ে যেতে হয়। কংগ্রেস আমলে জোট আমলে অফার থাকতে নেতা মন্ত্রীদের পকেটে, আর সিপিএমের আমলে পার্টি অফিস থেকে চাকরি দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যারা চাকরি পায় তারা তাদের যোগ্যতা মাধ্যমে তারা সেই পরীক্ষা একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সে চাকরি করা হচ্ছে। এবং তাই নয়, আজকে বিশেষভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি শেষ করে দেব, বিশেষভাবে করা যায় কিভাবে বিভিন্ন যে সরকারি টাকা অর্থ জনগণের কাছে যাবে তার স্বচ্ছতার জন্য সরকার এবার বিএমসি এবং ডিবিটির মাধ্যমে অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা বাস্তবের মধ্যে কল্যাণমূলক প্রকল্পগুলিকে ডিজিটালাইজেশন কনক্লুশন করেন 2,097 কোটি টাকা বিভিন্নভাবে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ সরকার একটা স্বচ্ছতার মধ্যে নিয়োগ নীতি থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের টাকা দেওয়া হচ্ছে। সুতরাং এই বাজেটকে যারা যারা সমর্থন করবে না তারা এই বিধানসভার পবিত্র এই কক্ষ থেকে বের হলে মানুষ তাদেরকে ক্ষমা করবে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। তাই আমি এই মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা এই প্রস্তাবিত বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বহুত বহুত ধন্যবাদ রঞ্জিত বাবু, আপনি একটা সময়টার উপর নজর রেখেছেন। এখন মাননীয় এমএলএ অশোক মিত্রজি। মাননীয় স্পিকার মহোদয়, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বাজেটের উপর আমার আলোচনা আমি শুরু করছি। এই বাজেট গত 16 মার্চ আমাদের অর্থমন্ত্রী ওনার দীর্ঘ প্রায় 2 ঘন্টা ব্যাপী ভাষণের মধ্যে দিয়ে রেখেছেন 47টি দপ্তরের প্রায় 47 পৃষ্ঠা ব্যাপী উনি ওনার বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে একটা ভাগে যেমন গত অর্থ বছরের একটা পরিসংখ্যান দিয়েছেন, গত অর্থ বছরে কি খরচ হয়েছিল, কোথায় খরচ করেছেন তার একটা পরিসংখ্যান যেমন দিয়েছেন, ঠিক তেমনি এবারকার অর্থ বছরে যে বরাদ্দ উনি রেখেছেন তারও একটা রূপরেখা দিয়েছেন। সেখানে উনি যেটা দেখিয়েছেন যে এই অর্থ বছরে 34,212.31 কোটি টাকা উনি বরাদ্দ রেখেছেন। গত বছরে এই বরাদ্দ ছিল 32,443 কোটি টাকা। উনি বৃদ্ধি দেখিয়েছেন 5.52%। এবং
উনি আরো যেটা বলেছেন যে স্বাস্থ্য খাতের এই বৃদ্ধির পরিমাণ প্রায় 25%, গ্রামীণ উন্নয়ন খাতে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 17.5%, কৃষিতে এই বৃদ্ধির পরিমাণ 5.1%, শিক্ষায়ও তার বৃদ্ধির পরিমাণ প্রায় 4.something%। এই হিসাবে বলা যায় এই বাজেটকে উনি গতবারের বাজেট থেকে উন্নত করেছেন, এটা প্রায় 13% উনি বৃদ্ধি করেছেন, যাতে করে মূলধনী ব্যয়তে আমাদের অনেক বেশি লাভ হয়, তার জন্য উনি দেখিয়েছেন। তো সেই হিসাবে এই বাজেটের যে বরাদ্দ উনি রেখেছেন, সেই বরাদ্দ হিসাবে আমি আমার প্রতিক্রিয়াতে বলবো যে এই বরাদ্দ যেটা রেখেছেন, যে পদ্ধতি উনি এখানে ব্যাখ্যা করেছেন, সেটা ভালোই লেগেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, গত অর্থ বছরে যে বিবরণ উনি এখানে দিয়েছেন এবং গত অর্থ বছরও এইভাবে কিছু কথা উনি বলেছিলেন, বৃদ্ধির হার দেখিয়েছিলেন, বিভিন্ন বিষয় উনি তখন বক্তব্য রেখেছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, বাস্তব আমাদের বিধানসভা কিংবা আমাদের বিভাগে জেলার মধ্যে তেমন উন্নয়ন যেটা উনি বলছেন, তেমন উন্নয়নের কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এত টাকা খরচ করার পরে যে উন্নয়নটা চোখে পড়ার কথা, দুই একটি ক্ষেত্র বিশেষ ছাড়া, কিছু হয়তো দুই একটি অট্টালিকা হয়েছে, আমি বলবো না হয়নি, দুই একটি জায়গায় বিল্ডিং হয়েছে, স্কুল বিল্ডিং হয়েছে, যেটা উনি বলেছিলেন, বা কিছু সেই পরিষেবামূলক কাজ ওনারা করেছেন। স্বাস্থ্য বিভাগে যে বিষয়টা এসেছে, এবারও কিন্তু সেটা বলা হয়েছে 25% সেখানে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু গত অর্থ বছরে যেটা আমরা দেখলাম, এবারও মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলছেন যে আমরা ত্রিপুরাতে আগরতলাতে একটা মেডিকেল হাব করব। এই যে মেডিকেল হাব করার যে ওনার সিদ্ধান্ত নিয়েছেন, ভালোই, মেডিকেল হাব হলে তো ভালোই, কেন আমরা শিলচর যাব, কেন আমরা ভেলোর যাব, কেন আমরা অ্যাপোলো যাব? এই যে এইখানে শুধু যেটা করার চেষ্টা করছেন, এই চেষ্টার ফলে এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে আমার যে মফস্বলের যে হাসপাতালগুলি আছে, বিভাগীয় হাসপাতাল আছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, সেখানে আমি কতটুকু উন্নয়ন করলাম। সেখানে উন্নয়ন না করে শুধু সেন্ট্রালাইজড আগরতলাকে ভিত্তি করে আমি যদি স্বাস্থ্য খাতে সবটাই ব্যয় করি, তাহলে পরে সেটা কিন্তু একটা সাংঘাতিকভাবে মানুষ ভুগবে। এখন আমরা যখন বিলোনিয়া যাই কিংবা দক্ষিণ ত্রিপুরা যাই, আসা যাওয়ার পথে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ পাই। কেন? জিবির উপরে এত চাপ হওয়ার কারণ কি? সেখানে এত চাপ হওয়ার কারণ হলো মফস্বলে ডাক্তার নেই, নার্স নেই, বিবিধ যে যন্ত্রপাতি যেগুলি থাকার দরকার তার কিছুই নেই। সুতরাং আমি এখানে বলবো, এই যে স্বাস্থ্য খাতে যেটা বৃদ্ধি হয়েছে, শুধু সেটা হাফ করার জন্য সেটা বিভিন্ন রকমের যে বিষয় উনি এখানে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে সীমাবদ্ধ না রেখে এদের ডিস্ট্রিক্ট হাসপাতাল কিংবা আমাদের মহকুমা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, এগুলির মধ্যে যাতে তার বিশেষজ্ঞ ডাক্তার, তার যন্ত্রপাতি, তার নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, এগুলি বৃদ্ধি করার জন্য ব্যয় করা উচিত। তাহলে প্রচন্ড অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে। কৃষি ক্ষেত্রে আমাদের কৃষি মন্ত্রী অসম্ভব পরিশ্রমী মানুষ, আমি যেটা দেখি উনি সর্ব ব্যাপারে অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞান আছে। কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নটা সব জায়গাতে আমরা সমানভাবে দেখছি না। আমার বিধানসভা কেন্দ্রে 3টি 4টি অর্চার্ড আছে, উদ্যান দপ্তর দেখা গেল যে গত 8টি বছর সে আগে যে সমস্ত অর্চার্ডে প্রচুর ফলন হতো, সেখানে বাগিচা হতো, মশলা বাগান ছিল, কাজু বাগান ছিল, আজকে কিছুই নেই, সব ধ্বংস, কিছুই নেই। এখন শুধু বলবেন যে কৃষিতে বিরাট উন্নত হয়েছে, হতে পারে কোথাও উন্নত হতে পারে, যাদের বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তারা বলছেন, কিন্তু আমার চোখে আমি কিছুই দেখি না। রাস্তাঘাট, দুই একটি প্রধান রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের যে গ্রামীণ রাস্তাঘাট, আমি জানি না এখানে যারা বিধায়ক আছেন, আপনার বিধায়ক এলাকাতে যত গ্রামীণ রাস্তাঘাট আছে 10% ঠিক আছে কিনা আমি জানি না। সমস্ত রাস্তাঘাট
রাস্তাঘাট তো তৈরি করা আছে, পরিকাঠামো তো তৈরি করা আছে, নতুন করে তো তৈরি করার দরকার হয়নি। বিগত সরকারের আমলে সমস্ত রাস্তাঘাট, পানি, অনেক সেই পরিকাঠামো তৈরি করা আছে, সেগুলিকে মেনটেন করা, সংস্কার করা। কিন্তু আমরা দেখছি যে রাস্তাঘাটের কোনো সংস্কার নেই, সমস্ত রাস্তাঘাটে সাধারণ কিছু প্রভাব দিয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু আমি বলবো যে এই যে গ্রামীণ উন্নয়ন খাতে যে বৃদ্ধি করা হলো, সঠিকভাবে যাতে সেটা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য হয়, কমিউনিকেশনকে উন্নয়ন করা যায়। আমার রাস্তাঘাট, ঋষিমুখের একটি রাস্তা, বিরাট রাস্তা, সেই ঝরঝরি থেকে সেই শ্রীনগর পর্যন্ত রাস্তাটা একমাত্র রাস্তা, বর্ধিষ্ণু সেই ঋষিমুখ এলাকায় কৃষিতে, শিক্ষায়, সর্বত্র, কিন্তু সেই রাস্তাটা আজও সেই রয়ে গেল। আমি বারবার বলেছি রাস্তাটাকে প্রশস্ত করুন, উন্নত করুন, তাহলে আমার টাকা সেখানে ব্যয় করা দরকার। আমার বিভিন্ন যে সেচের অবস্থা এখানে তো বললেন অনেক সেচের উন্নয়ন করেছেন। কি সেচের উন্নয়ন করেছেন আমি জানি না। ঋষিমুখের যেটা স্থায়ী বাঁধ, মিনি ব্যারেজ যেগুলি আছে, গোড়াছড়ার উপরে, নড়ুয়াছড়ার উপরে, বিভিন্ন যেসব মহামায়া ছড়ার উপরে বহু বাঁধ আছে, তৈরি করা বাঁধ আছে, গত বন্যায় নষ্ট হয়ে গেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, কোথাও বাঁধের মেরামতি হয় নাই। গত বন্যায় ব্রিজ উড়ে গেছে। সেই ঋষিমুখ জলবাড়ির যে সীমানার যে ব্রিজগুলি আছে, মুহুরী নদীর উপরে ব্রিজ চলে গেছে, ভেসে গেছে, 1.5 বছর 2 বছর হয়ে গেল, সেই রতনপুরের ব্রিজ মেনটেন হয় নাই, সেই সোনাইছড়ির ব্রিজ সেখানে তৈরি করা হয় নাই। মানুষ সেখানে কিভাবে ভুগছেন সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আমি সেখানে বলবো এই যে ব্যয় বরাদ্দ সেখানে রাখা হয়েছে, অধিক বরাদ্দ রাখা হয়েছে, সঠিকভাবে সেটা গ্রামাঞ্চলে খরচ করুন। এডিসি এলাকার রাস্তাঘাট অত্যন্ত শোচনীয় অবস্থা, সেখানে খরচ করুন। আমার বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রী দক্ষতার সঙ্গে কাজ করছেন, বিদ্যুতের কিছু পরিবর্তন হয়নি আমি বলবো না, লাইন এক্সটেনশন হচ্ছে, নতুন করছেন, কিন্তু তার সেখানে যে আউটসোর্সিং এর লোকগুলি আছে, 7-8 হাজার আউটসোর্সিং এর লাভ। আমি গত বিধানসভাতে বলেছিলাম এই আউটসোর্সিং এর লোকগুলি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ না করে আপনি ডিপার্টমেন্টের মাধ্যমে তাকে নিয়োগ করুন। ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করলে সেখানে আজকে আউটসোর্সিং যারা করেছেন 3 মাস, 4 মাস, 5 মাস তাদের বেতন দেনা, প্রচন্ড ক্ষোভ তাদের। আমি আবেদন করেছিলাম বিদ্যুৎ দপ্তরকে, তাদেরকে আউটসোর্সিং সে কোম্পানির কাছে হাতে না দিয়ে তাদেরকে যাতে সরাসরি ডিপার্টমেন্ট করা হয়। অনিয়মিত কর্মচারী, বিভিন্ন ধরনের প্রকল্প কর্মচারী, তাদের সম্পর্কে আমার অর্থমন্ত্রী সেখানে কি করবেন আমি জানি না। কোর্টে রায় হয়েছে অনিয়মিত কর্মচারী সম্পর্কে 1600-এর উপরে আপনার ফিনান্সের অ্যাপ্রুভ অনিয়মিত কর্মচারী আছে, সেই কোর্টের রায়ে সেখানে তাদেরকে স্কেলটা দিয়ে দেওয়া হোক, তাদের নিয়মিত করা হোক, এবং অন্য অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদেরকে আস্তে আস্তে আপনারা সেই সমস্ত অর্থ দপ্তরের অনুমোদনের মধ্যে নিয়ে আসুন, আস্তে আস্তে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করুন। এবং যে আইনটা ছিল 2018 সালের 31শে জুলাই যেটা আপনারা তুলে দিলেন, সেই আইন তুলে দিলেন কেন? সে কারণে আপনারা বললেন যে নতুন করে আর ভালোভাবে আইন তৈরি করবেন অনিয়মিত কর্মচারীদের জন্য, আজও সেটা করেননি। এবং যে সমস্ত আমাদের কর্মচারী রয়েছেন সেই সর্বশিক্ষা কর্মচারী, আপনারা জানেন সর্বশিক্ষা কর্মচারীদের নিয়মিতকরণের জন্য হাইকোর্ট রায় দিয়েছেন, ডবল বেঞ্চ রায় দিয়েছেন। আমাদের রাজ্য সরকার সেখানে চলে গেলেন, সেই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেন। গত বিধানসভার অধিবেশনে আমি বলেছিলাম এসএলপি প্রত্যাহার করুন, মানবিক হন। বিগত দিনে এই সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি বছর 3% ইনক্রিমেন্ট দেওয়া হতো, গত 8 বছরে তাদের কোনো ইনক্রিমেন্ট নেই। কেন আমরা দিতে পারি না 3% ইনক্রিমেন্ট? যেমন আমরা শিক্ষকরা 3%, অন্যান্য কর্মচারীরা 3% ইনক্রিমেন্ট পাই, সমগ্র শিক্ষায় তাদেরকে 3% ইনক্রিমেন্ট দেওয়া যায় না প্রতি বছর? এটা অন্তত দেওয়া যেত, তাহলে তো বলে 8 বছরে তাদের বেতন অনেকটা বেড়ে যেত। হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, এখন তো আমি নিয়মিত করার ক্ষেত্রে আমার অর্থনৈতিক চাপ তেমন করতো না। ডিএ দিয়েছেন 5%, ধন্যবাদ জানাই। সেই ডিএর ক্ষেত্রেও সেখানেও একটা বিষয় রয়েছে। সেই ডিএ আমি গতবার বলেছিলাম যে ডিএটা
সেই 31শে অক্টোবর আগে আপনারা যদি কমিটেড এক্সপেন্ডিচারের মধ্যে আনতেন, তাহলে আজকে আমার এইখানে আজকে 17% থাকতে না। সেখানে যদি অন্তত 12% আপনারা দিয়ে দিতেন, 10% দিয়ে দিতেন, আজকে যদি 8% দিতেন, তাহলে সেখানে সেই ব্যবধানটা 4% এসে থাকতো। তাহলে সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু প্রসারী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সব রাজ্যগুলি আজকে সেই ইভেন পশ্চিমবাংলা পর্যন্ত এখন তার কোর্টে যাই হোক যেই হোক তাকে 7% দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমার ত্রিপুরা সরকার এই সুযোগগুলি থাকা সত্ত্বেও কেন আমরা দিয়ে আজকে 5% দেওয়ার পরে 17% রয়েছেন, এখনো ক্ষোভ রয়েছে, এখনো শিক্ষক কর্মচারীদের মধ্যে নানা সমস্যা রয়েছে, সেগুলো দেওয়ার দরকার। প্রকল্প কর্মচারী একটা সে অ্যাটেনশন করেছিল, কলিং অ্যাটেনশনের মধ্যে প্রকল্প কর্মচারী যারা আছেন, সেই প্রকল্প কর্মচারী এনএসএমে আছেন, বিভিন্ন আমার সমাজ শিক্ষা দপ্তরে আছেন, অঙ্গনারী কর্মচারী থেকে সবাই, তাদের বেতন বৃদ্ধিটা কিভাবে হবে? আগে দেখা যেত বছরে তাদের 5% 7% করে তাদেরকে দিয়ে দিত। এখন একটা উত্তর আমি পেয়েছি যে প্রকল্প কর্মচারীদের গাইডলাইন নেই তাদের দিয়ে দেওয়ার, গাইডলাইন নেই তাদেরকে অন্য কিছু দেওয়ার। কিন্তু প্রতি বছর আগে আমরা দেখতাম এই প্রকল্প কর্মচারীদের জন্য প্রতি বছর 5% 7% তাদের দিয়ে দিত। যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তখন তারা 7,000 8,000 পেত, কিন্তু এখন দেখা যায় যে তারা 27,000 30,000 পাচ্ছে। তো এখন কেন আমরা এককালীন প্রতি বছরে এই ধরনের তাদেরকে ইনসেন্টিভ দিয়ে যেতে পারি, তাহলে পরে তো তাদের বেতন বাড়ে। আমি এই বিষয়গুলো আপনার সামনে আনলাম, সময় আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন। কর্মসংস্থান প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা হয়েছে। রঞ্জিত বাবু বলেছিলেন 50,000 চাকরি হয়েছে, রেগুলার পোস্টে 20,000 গভর্নমেন্ট স্টেটমেন্টে এসেছেন, কিন্তু আর যারা হয়েছে সেটা আউটসোর্সিং। সে আউটসোর্সিং তো বেতন পাচ্ছেন না, 3 মাস 4 মাস তাদের খোঁজ কেমন নেবেন? সুতরাং সেই ব্যাপারেও আপনারা আউটসোর্সিং এ না দিয়ে ডিপার্টমেন্টের মাধ্যমে সে বন দপ্তর হোক, কৃষি দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, বিদ্যুৎ দপ্তর হোক, যেখানে আউটসোর্সিং, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক টাকা বাড়িয়েছেন, এত টাকা আপনি রঞ্জিত বাবু তো বলছিলেন সেখান থেকে যে এত টাকা বাম আমলে 15,000 কোটি টাকা ছিল, 114% বেড়েছে। তাহলে এত টাকা বৃদ্ধির পরেও মানুষের ত্রায় থাকবে কেন? মানুষ নানা জায়গায় সমস্যা ভুগবে কেন? পানীয় জলের সমস্যায় মানুষ রাস্তা অবরোধ করবে কেন? যান দক্ষিণ দিকে বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো পানীয় জল পেয়েছেন, সেই জল জীবন মিশনে বাড়িতে বাড়িতে পাইপ দিয়েছেন, খোঁজ নেই। খোঁজ নিয়ে দেখুন বাড়িতে জল যায় কিনা, সে ডিপ টিউবওয়েলের জল উঠে কিনা, সে বিভিন্ন টিউবওয়েলের জল উঠে বরাদ্দ করলাম, সেখানে যে নিয়ন্ত্রণ দরকার, নজরদারি দরকার, কাজ সর্বত্র সমানভাবে হচ্ছে কিনা, বিভিন্ন যে সমস্ত এজেন্সিগুলি কাজ করছে বিভিন্ন জায়গায় জায়গায়, সে এজেন্সিগুলি প্রপার কাজ করছে কিনা, সেগুলির প্রতি নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ভয়াবহ অবস্থায় গ্রামাঞ্চলে যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো রয়েছেন। টাকা বাড়ছে, টাকা কোথায় যাচ্ছে আমি জানি না। এই যে সমস্ত পরিকাঠামো, রাস্তাঘাট, বিল্ডিং, কলেজ, হাসপাতাল, কি 30 বছরে অনেক উদাহরণ দেন, পরিকাঠামো কি তৈরি হয়নি? 30 বছর 35 বছরে পরিকাঠামো তৈরি হয়নি, এখন এসেই সব পরিকাঠামো আপনারা তৈরি করে দিচ্ছেন। এইভাবে বলা কিন্তু ঠিক নয়। মর্যাদা রাখবেন, যে পরিকাঠামোর উপরে রাস্তাঘাট, হসপিটাল, কলেজ, স্কুল সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, আরো হওয়া দরকার। কিন্তু সেই পরিকাঠামোকে রক্ষা করা দরকার, সেই পরিকাঠামোকে আরো সুন্দর করা দরকার। সে আবেদন রেখেই আমি আমার কথা বলা শেষ করছি। যেহেতু সময় কম, আপনি বারে বারে বলছেন, আমি চাই যে এই বাজেটে যে অধিক অর্থ বরাদ্দ হয়েছে, আগামী এই অর্থবর্ষে সে অর্থ যাতে যথাযথভাবে সর্বত্র খরচ হয় এবং সারা ত্রিপুরার মধ্যে সমানভাবে সেটাকে খরচ করা হয়, এই কথাগুলি বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। মাননীয় স্পিকার স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের
রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী গত 16 মার্চ তিনি তার 4th টাইম ফিনান্সিয়াল বাজেট যেটা পেশ করেছেন ফর দ্য ইয়ার 26-27 ফিনান্সিয়াল ইয়ার। আমি তার জন্য প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রাণজিৎ সিংহ রায় মহোদয় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওনার এই হিস্টোরিক বাজেট আমাদের বিধানসভায় পেশ করার জন্য। তার সাথে সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের ওনার যে দূরদর্শী নেতৃত্ব তারও কিন্তু কিছুটা প্রতিফলন এই বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা গত বছর দেখেছিলাম রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী বাজেটে 32,423 কোটি সামথিং তিনি পেশ করেছিলেন। এই বছর সেটাকে বাড়িয়ে 34,212.31 কোটি টাকার ডেফিসিট বাজেট তিনি বিধানসভায় প্রস্তাব করেছেন, যেখানে 5.52% ইনক্রিজ দেখানো হচ্ছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার বাজেট এস্টিমেট। এবং এখানে আমরা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও লাস্ট ইয়ার বি থেকে প্রায় 13.19% ইনক্রিজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এটা কিন্তু এই বছর বাজেটে রাখা হয়েছে, দ্যাট ইজ 8,945.92 crore। আমি বিশ্বাস করি এই যে অর্থ বরাদ্দ করা হয়েছে বিশেষ করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, এটা আমাদের রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট অনেক বেশি ফলপ্রসূ হবে এবং সহায়ক হবে। মাননীয় চেয়ারম্যান স্যার, এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মোট বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে প্রায় 275 প্যারা তিনি মেনশন করেছেন, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড সিগনিফিকেন্ট অ্যাসপেক্টগুলি সেই বাজেটের মধ্যে রাখা হয়েছে, যেগুলি এই আসন্ন অর্থ বছরে আমাদের রাজ্যের প্রতিটা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমি এই পবিত্র মুহূর্তে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একটা কবিতার লাইন আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন, सपना देखा था कभी जो आज हार धड़कन में है, एक नया भारत बनाने का इरादा मन में है, एक नया भारत जिसमें एक नया विश्वास हो, जिसकी आंखों में चमक हो, एक नया उल्लास हो, जो प्रगति से जोड़ दे ऐसी सड़क ही चाहिए, देश सारा गा सके बाहर गीत गाना है हमें। অটল বিহারী বাজপেয়ীর এই লাইনটা আমার এই কারণে মনে পড়ছে, আজ যখন পুরো বিশ্ব অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশ্বের যেখানে অর্ধেকের বেশি কান্ট্রি ইন্টারনাল আনরেস্ট, এক্সটার্নাল প্রবলেমস এই জায়গাতে যখন ফেসে যাচ্ছে, যখন মিডল ইস্ট আমরা দেখছি যুদ্ধে আটকে গেছে, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ যুদ্ধের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক সেই সময় আমার দেশ, আমাদের এই মহান ভারতবর্ষ, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে আমরা শুধু উন্নয়নমূলক কাজ করছি এমনটা নয়, আমাদের দেশ স্বপ্ন দেখছে 2047 বিকশিত ভারত তৈরি করার। আজ যখন আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিক শুধুমাত্র তাদের জীবন জীবিকার জন্য, ফর দ্য সেক অফ সার্ভাইভেল, তারা যখন চিন্তিত, সেই সময় আমরা আমাদের দেশের নাগরিক, আমরা হোলি সেলিব্রেট করছি, আমরা T20 ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করেছি, আমরা একে অপরের বিরুদ্ধে কনস্ট্রাকটিভ নেগেটিভ ক্রিটিসিজম করতে পারছি,
এটাই হচ্ছে এই যে বিকশিত ভারতের একটা অন্যতম রাস্তা। এই বছর আমাদের দেশ স্বপ্ন দেখছে, সেটা ইউনিয়ন বাজেট বলুন, আমাদের স্টেট বাজেট বলুন, কর্তব্য accelerate and sustainable economic growth, second কর্তব্য fulfilling of aspiration to the citizens of our country, and third কর্তব্য that is to ensure equitable development for all the section of the people of our country. অর্থাৎ এখানে তিনটা কর্তব্যের কথা আমাদেরকে মনে করাচ্ছে। প্রথম কর্তব্য হচ্ছে আমাদের অর্থনৈতিক বিকাশ, তার সাথে তার সামঞ্জস্য বজায় রাখা, সাস্টেনেবিলিটি আনা। সেকেন্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করা। এন্ড থার্ড হচ্ছে এই দেশের উন্নয়ন যেন, রাজ্যের উন্নয়ন যেন দেশের প্রতিটা মানুষের জন্য হয়। The theme, the mission of our government, that is Sabka Saath, Sabka Bikash, Sabka Vishwas and Sabka Prayas. এই মন্ত্র নিয়ে কিন্তু আমাদের দেশ কাজ করছে। আমি অন্যান্য বিষয়ে যাওয়ার আগে, বিশেষ করে আমি যে দপ্তরের মন্ত্রী, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি গেল বছরও, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, ARDD, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গত বছরও বা এর আগের বছরও নতুন করে একটা হেড আমরা ক্রিয়েট করেছি, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, যেখানে বিভিন্ন সাব কম্পোনেন্টে এই রাজ্যের কৃষকদের, প্রাণী পালকদের আর্থিক স্বনির্ভরের কথা আমরা কিন্তু আমাদের বাজেটে বলেছি এবং সেটা কিন্তু আমরা কাজও করেছি। এই বছর আমি আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে। আমরা দেখছি বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের যেমন ক্রিটিক্যাল কেয়ার দরকার, বিভিন্ন হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বলে একটা ইউনিট রয়েছে, যেখানে সিরিয়াস পেশেন্ট যারা রয়েছে, সিভিয়ার পেশেন্ট, তাদেরকে অ্যাডমিশন করানো হয়, ক্রিটিক্যাল কন্ডিশনে যারা থাকে। অ্যানিমেলস যারা আছে, আমাদের রাজ্যের যারা অ্যানিমেলস বা পেট আছে, তাদেরও কিন্তু কোনো কোনো সময় ক্রিটিক্যাল কেয়ার দরকার পড়ে, লাইক কোনো সময় ব্লাড শর্টেজ হয়, ব্লাড দিতে হয়, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই ফ্যাসিলিটি নেই। দীর্ঘ বাম শাসনে কিন্তু সেগুলি ছিল না। আমরা এবছর মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে আমাদের রাজ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ব্লাড ব্যাংক ফর অ্যানিম্যাল এন্ড পেট তাদের জন্য যেন চালু করা হয়, অ্যাকর্ডিং খাদ্য রাখা হয়েছে। আমি তার জন্য থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী। এর সাথে সাথে আমাদের ARDD ডিপার্টমেন্টের যে সমস্ত ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন স্কিম আছে, সেইগুলিকে পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস গুলিকে আরো সুচারুভাবে সম্পন্ন করার জন্য এই বছর বাজেটে প্রস্তাব রাখা হয়েছে 8টি নতুন ভেটেরিনারি ডিসপেন্সারি, 26টি ভেটেরিনারি সাব সেন্টার, 4টা ভেটেরিনারি হসপিটাল, 2টা ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিজ, একটা লিকুইড নাইট্রোজেন প্লান্ট এন্ড একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রেনিং সেন্টার, এটাও কনস্ট্রাকশন করা হবে 2026-27 অর্থ বছরে। আমি মনে করি এই যে পরিকল্পনা নেওয়া হয়েছে বা মাননীয় অর্থমন্ত্রী সেখানে মঞ্জুরি দিয়েছেন, এটা নিঃসন্দেহে এই রাজ্যের যারা প্রাণী পালক আছেন, যারা পশু পালক আছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি সহায়ক হবে। লম্বা সময় লাগে, আমি শুধু টাচ করে যাচ্ছি। ফিশারিতে আপনারা জানেন, ফিশারি ডিপার্টমেন্ট ও এগ্রি অ্যালাইড সেক্টর কিন্তু আমাদের রাজ্যের রুরাল ইকোনমিকে স্ট্রেংথেন করার জন্য দে আর প্লেইং এ পিভটাল রোল। সো এই জায়গাতে আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টে আমাদের রাজ্যের শুধুমাত্র মাছের যোগান বৃদ্ধি করে এমনটা নয়, সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি করা, এই সেক্টরকে কাজে লাগিয়ে আনএমপ্লয়মেন্ট যারা ইউথ আছে তাদেরকে কিভাবে জব দেওয়া যায়, তার জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। সেখানে এই বছর ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরকা বস্তিতে ফিশারি
অ্যাওয়ারনেস কাম ট্রেনিং সেন্টারের জন্য অলরেডি 12 কোটি টাকার স্যাংশন দেওয়া হয়েছে, মঞ্জুরি দেওয়া হয়েছে, তার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে ফিশিকালচার নলেজ সেন্টার স্থাপনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তার মধ্যে কুমারঘাট, কমলপুর এবং সাবরুম বিলোনিয়া, এখানে সাবরুমের আছেন, বিলোনিয়ার আছেন, তাদের এখানেও হবে ফিশিকালচার নলেজ সেন্টার, কমলপুরের এমএলএ সাহেবরাও আছেন। তো স্বাভাবিক কারণে এই যে সেন্টারগুলি তৈরি করা হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার সাথে সাথে সেখানে যাতে আমাদের যে কাজগুলি আছে সেগুলি মনিটরিং করতে আরো বেশি সুবিধা হয়, তার জন্য এই ডিপার্টমেন্ট কিন্তু কাজ করছে। আমি গতকালকে দেখেছিলাম মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় কাঠপোষণে একটা বিষয় এনেছিলেন যে ফেইলিওর টু ইমপ্লিমেন্টেশন অফ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। আমি এই হাউসকে বলতে চাই আনন্দের সহিত যে আমরা প্রথমবার ফিশারি ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আমরা প্রায় 150 কোটি টাকার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা পাঠিয়েছিলাম আমাদেরকে দেওয়ার জন্য। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 81 কোটি টাকা আমাদের সেন্ট্রাল শেয়ার, তার সাথে সাথে আরো 17 কোটি টাকা রয়েছে আমাদের স্টেট বাজেটে, সেগুলি দিয়েছে যা আমরা সময়ের মধ্যে খরচা করেছি, এবং যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে খুশি হয়ে অ্যাপ্রিসিয়েট করে আরো 10,78,00,000 টাকা এই রিসেন্ট জানুয়ারি মাসে কিন্তু তারা রিলিজ করেছে। বলেছে যে একমাত্র স্টেট ত্রিপুরা যেখানে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা টাইমলি আমরা কমপ্লিট করতে পেরেছি, যার জন্য ইন এডিশনাল আমাদেরকে আরো 10,78,00,000 টাকা দিয়েছে। এটাও আমরা বাই মার্চের মধ্যে আমরা কমপ্লিট করার 100% এফোর্টস দিচ্ছি, যাতে আমাদের এই অর্থ বছরের মধ্যে আমরা সেই টাকাগুলিকে ব্যয় করতে পারি। তো স্বাভাবিক কারণে ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট যেভাবে মৎস্য চাষীদের জন্য কাজ করছে সেটা নিঃসন্দেহে অভূতপূর্ব, এবং আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমার সাথে যুক্ত আছেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এখানে অনেক বিধায়করা বারবার কর্মসংস্থানে বলছেন, চাকরির বিষয়গুলি বলছেন, যেখানে উল্লেখ করা হয়নি। আমি আপনাদেরকে বলছি, আমাদের দেশ বর্তমানে এই যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথের কথা বলছে, সেখানে আমরা বলছি আত্মনির্ভর ভারত। নাও উই ডোন্ট ওয়ান্ট জব সিকার, নাও উই ওয়ান্ট জব ক্রিয়েটার। আমরা জব সিকার শুধু চাইছি না, আমরা চাই যাতে জব ক্রিয়েটার আমাদের দেশে তৈরি হয়, এবং সেই অনুযায়ী এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখবেন সেন্ট্রাল ইউনিয়ন বাজেট যেটা হয়েছে, এই ইউনিয়ন বাজেটেও এই প্রথমবার মোদিজির নেতৃত্বে 12,02,00,000 কোটি টাকার বরাদ্দ কিন্তু রাখা হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? এই যে আমাদের রাজ্যে বা দেশে যতগুলি, যখন একটা বিল্ডিং হবে সেখানে আমাদের স্যান্ড দরকার, আমাদের সিমেন্ট দরকার, রড দরকার, ব্রিক্স দরকার, লেবার দরকার, কার্পেন্টার দরকার, পাম্বলার দরকার। এই কাজগুলি কারা পাবে? এই কাজগুলি কিন্তু আমাদের দেশের নাগরিক পাবে। এই যে ইকোনমিক্যাল, রুরাল ইকোনমিক যে গ্রোথ হবে, এটা কি করে হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বেশি হবে, আমরা যত বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবো। এই যে এবার সেন্ট্রাল বাজেটে 9টা রেল করিডোরের কথা বলা হয়েছে, বেশ কিছু ন্যাশনাল হাইওয়ের কথা বলা হয়েছে। এই যে এগুলি কি করবে? এগুলি কিন্তু আমাদের দেশে রোজগার তৈরি করবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সিমিলারলি আমাদের রাজ্যে দেখুন 8,945,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই যে আমাদের রাজ্যে রোড হবে, ব্রিজ হবে, বিল্ডিং তৈরি হবে, কোথাও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এই কাজগুলি কিন্তু আমাদের রাজ্যের মানুষরাই করবে। তো স্বাভাবিক কারণে এখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে। এখানে আপনারা জানেন, নাও উই আর লিভিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদিও কংগ্রেস পার্টি তো বিশ্বের সামনে আমাদেরকে লজ্জিত করেছে তাদের এই নেক্সাসের জন্য। যখন দিল্লিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামিট হয়েছিল, এআই সামিট, নিউ দিল্লি ডেক্লার, 3টে সামিট হয়েছে, কিন্তু এই এশিয়ান মহাদেশের মধ্যে ইন্ডিয়া ফার্স্ট টাইম লিড করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রীজি কিন্তু দেখছেন যে এই সেক্টরে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। লাইক আমেরিকা কেন আজ তারা ডেভেলপ বলছে, অন্যান্য কান্ট্রি কেন ডেভেলপ বলছে? কারণ এই যে ডিজিটালাইজেশন, এগুলির ইম্পর্টেন্স কিন্তু আমাদের দেশ কংগ্রেসের আমলে, সিপিএম এর আমলে অনুভব করতে পারেনি। বিদেশিরা যখন শুরু করে দিয়েছে তার অনেক পরে আমাদের দেশ এগুলি
শুরু হয়েছে। এখন প্রাইম মিনিস্টার তার ইম্পর্টেন্স বুঝেছেন এবং সেগুলিকে এমফাসিস দিচ্ছেন। এখন কি বলছেন প্রাইম মিনিস্টার জি? তিনি বলছেন অরেঞ্জ ইকোনমি। নাও আওয়ার গভর্নমেন্ট এমফাসাইজ অন অরেঞ্জ ইকোনমি। এখানে সিপিএম এর যারা বন্ধুরা আছেন, কংগ্রেসের, আমি নিশ্চয়ই জানি আপনারা অরেঞ্জ ইকোনমি কি জানেন না। অরেঞ্জ ইকোনমিতে কি বলা হচ্ছে, এই যে আমাদের দেশের যারা যুবক আছে, আপনি সবাইকে সরকারি চাকরি দিতে পারবেন না, না আপনার মানে পরিচালিত সরকার যে রাজ্যে আছে তারা পারেন, না বামপন্থীদের আছে। তো দেশের যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে? অরেঞ্জ ইকোনমির কথা বলা হচ্ছে। আমাদের এই বাজেটেও কিন্তু মাননীয় অর্থমন্ত্রী প্যারা নম্বর 158, 152 to 159 এই প্যারাতে দেখবেন অরেঞ্জ ইকোনমি মেনশন করা আছে। আমাদের রাজ্যেও আইটি সেক্টরকে ডেভেলপ করার জন্য 25 কোটি, আরো 60 কোটি, 85, প্রায় 100 করোড়েরও বেশি এই অরেঞ্জ ইকোনমির জন্য আমাদের রাজ্যেও কিন্তু স্পেন্ড করা হবে। তো স্বাভাবিক কারণে এই অরেঞ্জ ইকোনমিতে কি বলা হচ্ছে, যেমন আপনারা দেখছেন আজকালকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইউথরা অনেক বেশি অ্যাক্টিভ। অনেকে রিল বানায়, কন্টেন্ট বানায়, কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করে, কেউ গুগল থেকে টাকা ইনকাম করে, কেউ ইউটিউব থেকে টাকা ইনকাম করে। এই জন্যে আমাদের সরকারও গুরুত্ব দিয়ে এটাকে বলছে অরেঞ্জ ইকোনমিতে আমাদের কাজ করতে হবে। কি অরেঞ্জ ইকোনমি? আর্ট, এন্টারটেনমেন্ট, ডিজাইন, এমিনেশন, গ্রাফিক্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এই সেক্টরগুলিকে স্ট্রেংথেন করা হবে। এবং তার জন্য আমাদের ভারতবর্ষের 15,000 হায়ার সেকেন্ডারি স্কুল, তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য। এতে করে আমাদের সরকার বলছে আগামী 4 বছরে আমাদের দেশে 20 লক্ষ কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, 20 লক্ষ জব ক্রিয়েট হবে থ্রু দিস অরেঞ্জ ইকোনমি। এটা আপনাদেরকে বুঝতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা এই বাজেটে বলা হয়েছে, ভারত সরকার যেটা পরিকল্পনা নিচ্ছে, নাও আওয়ার গভর্নমেন্ট ইজ এমফাসাইজ অন খরচা কর। যে আমাদের আপনাদের যে মোবাইল আছে, মোবাইলের যে চিপগুলি, সিমগুলি যেগুলি ব্যবহার করছেন, চিপগুলি যেগুলি ব্যবহার করছেন, এগুলি অনেক সময় আমরা বাইরে থেকে আনছি। এখন আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের দেশকে আত্মনির্ভর বানাতে হবে, আমাদের দেশকে সশক্তিকরণ করতে হবে, কিন্তু এখানে স্পেন্ড করার কথা বলা হচ্ছে এবং এতে করে কিন্তু আমাদের দেশে অনেক বেশি রোজগার তৈরি হবে। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখা উচিত। আপনারা জানেন এই যে ডাটা সেন্টার যেটাকে বলি, ডাটা সেন্টার কিন্তু আমাদের রাজ্যে বা দেশে নেই অনেক জায়গাতে। এখন ডাটা সেন্টার এস্টাবলিশ করা হবে। অলরেডি আমাদের রাজ্যেও ডাটা সেন্টার তৈরি করার জন্য এয়ারটেল কোম্পানির সাথে একটা মোহ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব সেটা জানেন ভালো করে। কেন? কারণ এই ডাটা সেন্টারগুলি বাইরে, এখন আমরা এখানে যাতে করতে পারি তার জন্য আমরা এই সেক্টরগুলিকে কাজে লাগাচ্ছি। হাইয়েস্ট মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 8,84,678 কোটি টাকা ডিফেন্স সেক্টরে ব্যয় করা হবে। অর্থাৎ আমাদের দেশকে আরো বেশি শক্তিশালী করা হবে তার আর্মি সেক্টরে। আমাদের ইন্ডিয়ান ডিফেন্স যারা আছে এই সেক্টরকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য এই টাকা কিন্তু ব্যয় করা হবে। অপারেশন সিন্দুর যখন হয়েছে আপনারা দেখেছেন, অপারেশন সিন্দুর যখন আমাদের দেশে সেনারা বীরত্বের সহিত আমাদের দেশকে গৌরবান্বিত করেছে, আমাদের দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে, তখন কংগ্রেস, কমিউনিস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন না, আর রাষ্ট্রপতিকে বিশ্বাস করেন না। আমাদের দেশের 3টা যে শক্তিশালী সেনা আছে তাদেরকে আপনারা অপমানিত করেছেন। কিন্তু অপারেশন সিন্দুর পুরো বিশ্ব দেখেছে কিভাবে ভারত এই যুদ্ধ জিতেছে, পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করেছে, তাদেরকে পেছনে যেতে বাধ্য করেছে। এই জন্য আমাদের দেশ নিশ্চয়ই একটা অভিজ্ঞতা নিয়েছে, সেই অভিজ্ঞতার নিরিখে দেশকে আরো বেশি শক্তিশালী করার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমি এখানে যদি ওয়ান বাই ওয়ান বলি অনেক সময়, লম্বা সময় লাগবে। মাননীয় অর্থমন্ত্রী আছেন, ওনারা রিপ্লাই দেবেন, অন্যরা রিপ্লাই দেবেন। আপনারা গতকালকে থেকে গত 3 দিন যাবত একটু শর্ট করেন, নিশ্চয় গত 3 দিন যাবত আপনারা মূল্য বৃদ্ধির কথা বলছেন, যুদ্ধে কেন আমাদের দেশ
আমাদের দেশে নাকি দাম বৃদ্ধি পেয়েছে। এখানে কংগ্রেস দলের মাননীয় 9 সাল থেকে আমি বলছি 26 পর্যন্ত, 9 সালে আমাদের দেশে এলপিজি সিলিন্ডারের রেট কত ছিল? 2009 সালে আমাদের দেশে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 340 টাকা, 2010 সালে সেটা হয় 354 টাকা, 2011 সালে 877 টাকা, 2012 সালে 922 টাকা, কবে? 2012। 2013 সালে 1021 টাকা, 2014 সাল আপনাদের লাস্ট যেটা টার্ম ছিল 1241 টাকা। যখন আপনারা সরকার থেকে যান কেন্দ্রে 1241 টাকা ছিল কিন্তু এলপিজি সিলিন্ডার। আজকের ডেটে কত? 2021 সালে সিলিন্ডার কত ছিল? 805, 2022 সালে 995, 2023 1003, 2024 803, 2025 853, আজকের ডেটে সেটা দাঁড়িয়েছে 1000 সামথিং। তাহলে ডেসপাইট অফ অল গ্লোবাল আনরেস্ট আমাদের কিন্তু রেট 1000 সামথিং, যেখানে আমরা মনে করছি স্টিল বিধানসভায় এসে কিছু বলেই চলে গিয়ে বলছিলাম হিট করে পালিয়ে যাও রাহুল গান্ধীর মতো, কিছু প্রেসের সামনে বলেই পালিয়ে যাও, আর ফেস করবে না। কিছুক্ষণ আগে কিশোর বাবু বলছেন যে আপনি প্রশ্ন করছেন কিন্তু উত্তর শুনছেন না, তো তাদের একটা বড় সমস্যা। আরেকটা জিনিস কি, গত পরশুদিন সম্ভবত সুদীপ বাবু বলেছিলেন যে ইরান নাকি, আমেরিকা নাকি আমাদেরকে ডিকটেট করছে, গোপাল বাবুও বলছেন আমাদেরকে ডিকটেট করছে যে আমরা কার থেকে তেল কিনব। প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে আমেরিকা বলছে যে আমরা রাশিয়া থেকে তেল কেনার জন্য আমাদেরকে 1 মাসের ছাড় দিয়েছে। আমি শুধু আপনাদেরকে ফ্যাক্টটা বলতে চাই, আমরা 2025 সালে নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারত তেল ইম্পোর্ট করেছে 2000 সম্ভবত এটা 2000 কেবিপিডি ডিসেম্বরে কিনেছে, দ্যাট শুনিয়েছি কেন আমরা আমাদের যে মিডল ইস্ট আছে, গালফ কান্ট্রি, সেখানে ইনক্রিজ করেছি পারচেজ, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন একটা বিষয় আছে। কেন বলছে এটা তাদের বিষয়, কিন্তু বলছে কবে? তারা তো বলছে মান্থ অফ ফেব্রুয়ারি এন্ডিং এ। আমরা তো নভেম্বরে কিনেছি, অক্টোবরে কিনেছি, ডিসেম্বরে কিনেছি, রেগুলার উই আর পারচেসিং ফ্রম রাশিয়া। এবং আমাদের, আমি আপনাকে বলছি, এখানে গোপাল বাবু আছেন, ওনারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত তেল কিনবে, আমেরিকা ঠিক করবে, আমাদের ফরেন পলিসি ঠিক নেই। 2012 সালে দিদেন প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন ওয়াশিংটন ডিসি কি চিঠি দিল, তারা স্টেটমেন্ট জারি করে বলেছে যে আমরা প্রায় 60টা কান্ট্রিকে ইনস্ট্রাকশন দিয়েছি ইরান থেকে তেল না কেনার জন্য। তার মধ্যে কে কে? ইন্ডিয়া, মালয়েশিয়া, রিপাবলিক কোরিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, টার্কি অ্যান্ড তাইওয়ান, যে এই 7টা দেশ যেন ইরান থেকে তেল না কিনে, কারণ ইরানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করছে, অথবা আমরা সেটাকে রিডিউস করতে চাই, আমরা ট্যাক্স দিচ্ছি, আদারওয়াইজ স্যাংশন লাগাবো। এবং অ্যাকর্ডিংলি দ্যাট তখনকার সময় গভর্নমেন্ট লেড বাই দ্য মনমোহন সিং, তারা কিন্তু ইরান থেকে তেল পারচেসিং বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু লিখিত স্টেটমেন্ট আমেরিকান ডিসি। আজকে বলছেন যে আমাদের ফরেন পলিসি দুর্বল, তো আপনাদের সময় কি শক্তিশালী ছিল যে আপনারা তেল কিনা বন্ধ করে দিলেন ইরান থেকে? এবং তারা কেটে বলছে যে তারপরে কিন্তু আমরা ইন্ডিয়া
আগে বা অন্যান্যদেরকে আমরা রিডিউস করেছি স্যাংশন থেকে, এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত। কমিউনিস্ট পার্টির কথা তো বলে লাভ নেই, তারা তো আপনারা দেখেছেন ফিলিস্তিন যখন ইসরায়েলের উপর আক্রমণ করেছে 7 অক্টোবর 2023 সালে, প্রায় অনেক মিছিল করেছে। মিছিল করতেই পারে, যুদ্ধ নয় শান্তি চাই, আমরাও অ্যাকসেপ্ট করি, এটাকে আমরাও এগ্রি করি। কিন্তু আমার কেন মনে হচ্ছে দেয়ার প্রটেস্ট ইজ সিলেক্টিভ। বিশ্বে তো অনেকগুলি দেশ যুদ্ধ করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এখানে তো তারা মিছিল করছেন না। তারা রিসেন্টলি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছেন যে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে তারা মিছিল করেছে। এট দ্য সেম টাইম পাকিস্তান কিন্তু আফগানিস্তানের উপর অ্যাটাক করছে, এবং আপনারা কিন্তু মুসলমান প্রেমী, সবচেয়ে প্রিয় আপনাদের মুসলমান ভোট ব্যাংক। তো আমি বলছি, আফগানিস্তানের মুসলমান পাকিস্তানের মুসলমানের পক্ষে কি আপনাদের কোন রকমের সহানুভূতি নেই? এয়ার স্ট্রাইক করে এটার বিরুদ্ধে মিছিল করবেন না আপনারা একটা, যে কাবুলে কেন মারা হলো পাকিস্তানের দ্বারা? এটা প্রমাণ করে আসলে ভেতরে ভেতরে কিন্তু তারা পাকিস্তান প্রেমী। এটা কিন্তু এর আগেও আমরা কয়েকবার দেখেছি, আপনারা দেখেছেন ডিউরিং অপারেশন সিন্ধু আমরা যখন বলছি যে পাকিস্তানে আতঙ্কবাদী মেরেছে, এই কমিউনিস্টরাই কিন্তু বলেছে যে প্রমাণ কোথায়, কিসের ভারত, ভারতকে কে বলেছে জল বন্ধ করতে, সিন্ধু চুক্তি বন্ধ করতে? আপনি দেখুন। তো তাদের কিন্তু লয়ালিটি ফর দ্য কান্ট্রি এটা কিন্তু সবসময় সন্দেহের মধ্যে থাকে। আজকের ডেটেও কিন্তু তারা সন্দেহ। স্যার, আমি বক্তব্য শেষ করছি। আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি চাইছেন 2026 মার্চের মধ্যে আমাদের যে ইন্টারনাল প্রবলেম রয়েছে, বিশেষ করে নক্সাল মাওয়িস্ট যে প্রবলেম, বামপন্থী মাওবাদী যে প্রবলেম, এটাকে চিরতরে নির্মূল করার জন্য। কিন্তু এই কমিউনিস্ট, এই কংগ্রেস, তারা কিন্তু মাওবাদীকে শেষ করতে চায় না। মানে দুর্ভাগ্যের বিষয়, যারা 2000-3000 নিরীহ মানুষকে মেরেছে ল্যান্ডলাইন বিছিয়ে গুলির বিনিময়ে, সেই মাওবাদী, সেই হেডমা, সেই বাসবরাজ, তাদের জন্য আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের রাজ্যে এলওপি জিতেন চৌধুরী, যে এরা আমাদের রাজ্যের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু তারা মাওবাদীদের পক্ষে, তারা নকশালবাদীদের পক্ষে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বাভাবিক কারণে তাদের যে অবস্থা, একটু কনক্লুশন শেষ করছি আমি, উইদিন 2-3 মিনিটস আই এম কনক্লুডিং। তাদের যে অবস্থা, কেন এই জায়গাতে গেছে, বিক্রি করে দিতে, দেশের মানে সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে পর্যন্ত তারা কিন্তু পিছপা হয় না। একজন বিধায়ক সুদীপ বাবু সেদিন বলছিলেন যে না, আপনারা যাই করেন দেশের সাথে থাকেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী আপনি দেখছেন কিভাবে দেশ বিরোধী করছে। বর্তমানে উনি চাইছেন নেপালে যেভাবে জেনজিরা আক্রমণ করে সেখানে পরিবর্তন করে দিয়েছে, বাংলাদেশে যে সিচুয়েশন হয়েছে, সিমিলার নেতৃত্বে 95-এরও বেশি ইলেকশন আপনারা হেরে গেছে। এই যে রিসেন্টলি 5টা রাজ্যের নির্বাচন আছে, কোথাও কংগ্রেসের কিছু আছে? প্রাক্তন প্রেসিডেন্ট ভূপেন বরা, তারপর রিসেন্টলি প্রমোদ বরদলৈ সম্ভবত আরেকজন সিটিং এমপি, প্রধানমন্ত্রী কিন্তু তাদের মন জয় করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, কিছু নাই। কমিউনিস্টদের তো কিছুই নাই। কেন এগুলি হচ্ছে? কারণ তারা ইথিক্সের বাইরে। যারা আজকে নৈতিকতার পাঠ পড়ান, আমার মনে হয় একবার বিফোর ইউ ব্লেমিং আদার্স ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট ইয়োরসেলফ। আমি শেষ করার আগে এই যে আজকে বিবিজি রামজির কেন তারা বিরুদ্ধে বলছে, এটাও কিন্তু একটা ঐতিহাসিক পদক্ষেপ। 125 জনের কর্মসংস্থান দেওয়া হবে গ্রামীণ মানুষের
কিন্তু বলছেন আদের লর্ড রাম নেই, কারণ এখানে বলা হচ্ছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার আজীবিকা মিশন, বিবিজি রামজি, ঠিক না? কিন্তু এখন আমাদের এখন রাম প্রসাদ পাল আমাদের ডেপুটি স্পিকার, রামপদ জামাতিয়া, এখনো জানি আপনাদের একটু অ্যালার্জি হবে। হাওয়েভার অটল বিহারী বাজপেয়ী কিন্তু একদিন বলেছিলেন, তিনি বলেছিলেন आप बीजेपी से खूब लड़िए, आपको लड़ना भी है, लेकिन राम के साथ मत लड़िए। राम के साथ लड़ेंगे तो एक दिन समाप्त हो जाएंगे। आज ऐसा दिन आपको देखने को पड़ेगा कि आज ऐसा ही दिन आया कि कांग्रेस पार्टी पूरे देश में समाप्त हो गई। क्यों? क्योंकि आप राम विरोधी। तो আমি শেষ করার আগে আরেকটি লাইন বলে আমার কথা শেষ করছি। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আমার শান্তনা ম্যাডাম বলছিলেন স্বামী বিবেকানন্দ না বললে শেষ হবে না। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন সুদীর্ঘ রজনী समाप्त हुई जान पड़ती है, जो बहरे हैं वे सुन नहीं सकते, लेकिन मैं स्पष्ट रूप से देख रहा हूं कि भारत माता एक बार फिर से खड़ी हो रही है और विश्व रूप में अधिष्ठित हो रही है। स्पीकर सर বরঙ্গরং স্পিকার স্যার আমি ফাইরিমানি সিকাং আনি কিসা কব্বরক ভাই সানা মুসুঙ্গ কইলাও আন বরঙ্গরং স্পিকার স্যার ত্রিপুরা হাস্তিনী জনজাতি লাম্বাও জনজাতি বিসিংগ সেকেন্ড স্পিকার ওংদানি বাগুন নেনে বেলায় কেন হামবাই তাই কাবাই কুবাই কাকাম ইয়া পারো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যতন হামবাই, নমস্কার, ধন্যবাদ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মিনিস্টার সাহেবকে। নেক্সট হামবাই অনারেবল স্পিকার স্যার জরা রমান বগে গে পুলানো আনে খাপাংনি হামজামাই আপনার নন গে নং যে চেরো iko maman bagay okay. I also extend my gratitude for giving me 627. Bon Grand Speaker, before I begin, I would like to thank Pranajit Singh Roy for allocating funds for the state highway road from Jalabasar, Kanchanpur and Ananda Bazar, covering a length of 54 kilometers. This project will significantly improve road connectivity and strengthen the local economy of Kanchanpur and 60 Assembly constituency as a whole. However, I would like to draw attention to a few concerns to the Honorable Department. The sanctioned road from Burighat to SK Sermon to 15 km and Jampui Hill to Kangrai 8.5 km had not yet commenced. I request that this to be looked into. The road from SK Langsam to Madhochandrapara is progressing very slowly. Work on NH44A including hampering people movement. Sir, the year financial year 26-27, this budget reflects an increase of 1,788.87 crore. Amun Logasar and Sanamuso, the all budget of Chini tribal affairs in the Choita Ecolano Hambai, Honorable Minister no, Amun Logewo, Ali constituency or Kaisa EMRS sanction ka, bosi 2023 simi amo takpun zarawo
start Yako Handage, Haizaka, okay, implementing agency board Tripura Housing Board, Basi Al Gon School Changyako, Amuno Kisa, once again, that Ikamaka Hamnai. Amun Loge Hambaya for Government of India, no, Dhatiaba Jan Bhagidari Abhiyan, DAG. Further, Dhati Aba Janajati Gram Utkarsh Abhiyan, Jeta Singh Das Guwahno, launched on the 2nd October 2024, is being implemented across 392 tribal village in 52 blocks covering all of tribal multipurpose marketing center. Among Logewo, the allocation of 914.82 crore to the Tripura Tribal Areas Autonomous District Council is a welcome step. Among Logewo, I request Khailamuchu जे और रांगनो TTADC नि हामक्राइनि बागे टाइमलि बागे समय मरांगमा डेभलपमेन्ट प्रोजेक्ट उक्लगोनि दं के आमुनि लोगोआव आं रिक्वेस्ट खायनो मुसु जे चिनि जे TTADC हापांगो साख्रि खायतंनाय र of 7,542 crores. Lagyo ang kisa chini tribal affairs minister no ang sirna musungu. The ani constituency wo kaisa ke Durga Ramriang para high school ni girls hostel te kaisa ke Kanchanpur ST boys hostel lo aro kisa infrastructure Kunu X Nazagi Hanbagi Amo Belaino development Bagi Nangito. Amon Logevo, sir, or Bazeda Kisa Judi Chini Tribal Welfare Minister Oba Bab Hainai Chini artist ro state level or national level of Tanga, Chini state ni Bumuno. Borok represent Kayo, Bosi Borok North State Honorarium Rimazak or Bajeda Nugia, Amojudi, including Kankrai, Chini, the Chini culture not to preserve Hanani, Amo Belano, Ham Kamung. Ke Amon Logawa, sir, or Bajeda and Chini. Department ang request proposal remani chini minister no je ani constituency of kaisa town hall by tribal guest house kahamun ham logewo sir ang sana muso public works honorable speaker sir. Infrastructure is the backbone of development. This budget significantly enhanced capital outlay for the roads and bridges, especially in rural area and remote area. During 2025, construction and improvement of 440 kilometers of road were completed. Which will greatly enhance connectivity and economic activity. Okay, Amun Lagawa sir. This budget places strong emphasis on rural development. Under PMAG, more than 3.76 lakhs Taka house has been provided, including 17,215 houses for young families under PM Janman, that are central. 161 RCC footbridges have been constructed to improve rural connectivity.
For 2026-27, sir, 170 new foot RCC bridges are proposed with an allocation of $150 site number kendoni bisingo sarchang development khainani chini RD store kre abu tabu luxury kaisa temporary RD store khai tongo ke amu jodi jeng Kanchanpur subdivision kaisa RD store ma ang once money of budget amu ta thangkha belaino kham khamun amon loge sir namane beleno positive azagawo pineapple plantation over 1,860 hectares, distribution of 88,092 horticulture planting materials. Okay. Solar irrigation, okay, insurance cover to Potato Center Peru aims to achieve self-sufficiency in potato production. Additionally, 60 rural market and 100 farmers advisory centers are proposed. Chini economy no, chini rural economy no amo boost khainai. Amo loge sir ang kisa sana mu sungu je last sung amo 4-5 years ni sekang no sung eko ang minister survey ko sung discussion session na si borok mostly dependent ericanut ebong zoom ke amon loge bo sir kaisa unknown disease engkha je gawa chini je kuai phalei je farmer ro borni je income amo onek kom ithangka ke a jagawo jodi chini honorable minister jodi kindly intervention khaikangkai amono technically bhaike amono snamnai bhaike ko overcome khainen khangkai buskamwa je chini farmer ro je agriculture ko ericanut plantation bong livelihood depend khainai bong ni kisa income pesa te kisa sana mu suma kai sir o jagawo ang kisa o house ni madome concern department no ang sinan muso sir unge tan jorawo o stop tan bage amo stop kha aro kisa technical issue khna ang nin phani nini madome ang sana muso samung khaina ninthen ekdom chini border area wo international border area wo jagawo kaisa hospital Santipur ba Bandarima hospital hene pio kisa infrastructure joto tongu bosi doctor kaisa ebong nini aro kaisa staff baisi amo choli tongu ambu Ananda Bazar ni thangi se a hospital chalogo ke amono jodi chung full fledged hospital khaima kangke chini border je BSF tongnai takuro borgo a health facilities nai mano ake amoni ganawo je nearby eko is amano amon logo chini brewery settlement area je jagawo khasnam last ani constituency tongmani borgo of benefit facilities nai ma khamo kamon loge sir ante kaisa nini madome sana mu sungmani ke such as an MLA grievance te jeng bibinno doftar minister ba department jeng chithi seyu
बसे आज चिठिनि सार जों रिप्लाइ माया के आज चिठिनि रिप्लाइ माखासे जों जनगण जों सावै बुजोरै माने जे गभर्नमेंट अनटेक इनिशिएटिभ টাইমটা বাড়ায়নি টাইমটা বাড়ায় শেষ সময়টা বাড়িয়ে নিচ্ছি। इनके honorable speaker sir आज चिठिनि रिप्लाइ जों मा खांखे आमो जों खुबे जोंनि जनगण सावै बसे जों डिपार्टमेंट हयते जों कुनु चिठि रिप्लाइ माया के आमोनि लगेनो आंनि फर्म पारिनाय The budget being an inclusive document, it reflects our government unwavering commitment to development, welfare and sustainability. From tribal welfare to infrastructure, from agriculture to tourism, this budget addresses my support to this budget and urge all honorable members of this house to support it. Hambai. ধন্যবাদ অনারেবল মেম্বার ফিলিক্স কুমার ইয়াংজিকে বর্মনজি। তো সময়ের উপরে একটু রাখবেন 15 মিনিট, 10 মিনিটের জায়গায় 15 মিনিট বলছি। মাননীয় অধ্যক্ষ, এই বিধানসভায় প্রচুর কোশ্চেন ডিসঅ্যালাউড, যে কোশ্চেনগুলো ডিসঅ্যালাউড হয়েছে সেগুলোর ম্যাটারেই যে যে উদ্দেশ্য নিয়ে আমি এনেছিলাম সেই ম্যাটারগুলো ভেন্টিলেট করব সরকারের কাছে, যাতে করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একটা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প, প্রায় 4-5 বছর হয়েছে শুরু হয়েছে। as per the CBSE guideline, আরো অন্যান্য যা সিবিএসই স্কুলে করতে গেলে যে যে গাইডলাইন আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু এখানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে একাডেমিক কাউন্সিলরদের নিয়োগ করা। এই ব্যাপারে প্রশ্ন এনেছিলাম, যাই হোক এটা অ্যাকসেপ্ট হয়নি। যারা টেট পাস করে বসে রয়েছেন, যারা অ্যাবজর্ভ হচ্ছে না, তাদের ব্যাপারেও প্রশ্ন এনেছিলাম, অ্যালাউড হয়নি। এবং সেকেন্ড নোটিফিকেশনটা কবে নাগাদ হবে তাও জানতে চেয়েছিলাম, সেটাও টার্ন ডাউন হয়েছে। সমগ্র শিক্ষায় যে যারা সিআরপি পাস করা ক্যান্ডিডেট তাদের ওয়েটিং লিস্টে আছে, তাদেরও নিয়োগের কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। সমগ্র শিক্ষার আওতাধীন চালু আছে এবং যারা এই ভোকেশনাল এডুকেশন শিক্ষা হোল্ডার টেকনোক্রেটস এগ্রিএমএস এবং তাদের বেতনক্রম সব মিলে মাসের কত হয়, আবার নতুন করে অ্যাবজর্পশন করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। এরা এই যে এদেরকে অ্যাবজর্ব করার প্রেক্ষিতে ফিক্সড সাইট করে তাদেরকে পাস দেওয়া হয় এবং যার প্রেক্ষিতে পাশের হারটা
বাড়ানো হয়। কিন্তু টেকনোক্রেটসরা বিটেক এমটেক পাস করা ছেলে মেয়েরা why they will be subject to a contractor? Together manpower সাপ্লাই করা আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে। এই ব্যাপারটা মাননীয় প্রশ্ন করেছিলাম, এটা টার্ন ডাউন হয়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো এই ব্যাপারে মানুষের স্বার্থে কথা বলতে এসেছি, মানুষের স্বার্থে কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে শিক্ষা দপ্তরটা মানে প্র্যাকটিক্যালি স্যার এতগুলো দপ্তর যদি কেউ নিয়ে বসে থাকে স্বাভাবিক তার ব্রেন টেন গুলো ঠিক থাকবে না, আর অফিসার নির্ভরশীল হতে হবে। ফিজিক্যাল এডুকেশন এখানে তারা 5 মাস ধরে অফার জমা দিয়েছে, as elapsed লাস্ট নভেম্বর 2025 একটু খেয়াল রাখবেন, একটু অন্তত আলোচনা করবেন যে কেন তাদেরকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট সব অফিসার গ্রাস করে বসে রয়েছে। আমরা নির্ভরশীল সরকার হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এখানে সমগ্র শিক্ষায় যাদেরকে হাইকোর্ট অর্ডার দেওয়ার পর জিএসএলপি ফাইল করা হয়েছিল, এখানে একটা মিসলিডিং একটা তথ্য এখানে দেওয়া হয়েছে যেটা আমি কারেকশন করতে চাই। 2021 সালে সরকার কর্তৃক গৃহীত নীতির বিরুদ্ধে 16 জুলাই 2024 শিক্ষকদের উচ্চ আদালত এই মামলায় জয় লাভ করে। উক্ত মামলার রায়ে মাননীয় উচ্চ আদালত নির্দেশিত শিক্ষকরা নিযুক্তি পেয়েছে এবং যে সকল শিক্ষকরা নিযুক্তি নির্দেশিকা উক্ত তারিখের পূর্বে হয়েছে তাদের নিয়মিত করতে। টেটের প্রয়োজনীয়তা নেই, সেদিনকে বলেছিল না যে কয়েকজন টেট পাস করেছে তাদেরকে আমরা রেগুলারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এসএলপি দাখিল করে। এখানে এনসিটি 2010 23 আগস্টের পরেই চালু হয়। নিযুক্তি এনসিটি 2001 পরবর্তী সময়ে 29/7/2011 পর্যন্ত সারা দেশে টেট ছাড় দেয়। তো এখানে কোথাও বলেনি এমএচআরডির গাইডলাইনে যে তাদেরকে টেট পাস করলেই তাদেরকে রেগুলারাইজ করা হবে। আমি অনুরোধ করব, এখানে তো লিডার অফ দ্য হাউস নেই, হাউসে দেখুন, আমি তো এক চোখে যা দেখলাম তো প্রোগ্রাম নেই। যাই হোক স্যার, এই রামসার টিচার 209 জন টিচার, এরা ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 পড়ায়। তাদের রেগুলারাইজের ব্যাপারে এই সরকার কোনো
মাথা ব্যথা কোনো উদ্যোগ গ্রহণ করতে আমরা দেখছি না। না কর্মচারীদের পক্ষে না বেকারদের পক্ষে, অন্তত তাদের কার্যকলাপ আমরা বুঝি না। আপনি একটা তালিকা দিয়েছেন, টিঙ্কুবাবু আছেন এখানে, অন দ্য পাইপলাইনের মধ্যে আছে, পাইপলাইনের মধ্যে আছে 2022-এর 329 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার এবং এখন অব্দি রেজাল্ট পাবলিশ হচ্ছে না, আজকে মার্চের। ব্যাপারে গোপালবাবু আলোচনা করেছেন। জন কনস্টেবল ত্রিপুরা পুলিশে এখন স্টার্টই হয়নি। জেল পুলিশ 2022-এ 249 জন পোস্টের জন্য জেল ওয়ার্ডেন মেল, শুধু ফিজিক্যাল টেস্ট হয়েছে। 2022 থেকে অপেক্ষা করছে। শুনলাম, সেদিনকে বললাম, যে এটা শুনিয়েছিলেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলোচনা হয়েছে 201টি পোস্টের জন্য, এটা স্টিল পেন্ডিং। প্রায় 2500 পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, কিন্তু রিক্রুটমেন্টের প্রক্রিয়া এখনো চালু হয়নি। এতগুলো পোস্ট ত্রিপুরা ফরেস্ট সার্ভিস 19-20 পরে, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের মার্চ 2021-এর পরে আর হয়নি। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022-এর পরে আর হয়নি। অডিটর 104 কবে হবে? ক্যাবিনেট সিদ্ধান্ত বহু আগে হয়ে রয়েছে। আমি দেখলাম সেদিনকে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এতগুলো পোস্ট দিয়ে বসে হয়েছে টিপিসি, বললাম একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ফর ওয়ান পোস্ট, মার্চের 18 তারিখ 2024, একটা পোস্টের জন্য, এসটি রিজার্ভ একটা পোস্টের জন্য, সিঙ্গেল পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট হয়েছে এতদিনের মধ্যে। তো এগুলো তো মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই যে আমি প্রথমে বলছি, আমরা নির্ভর সরকার, তার সামান্য সামান্য টাকার জন্য রেগুলার হতে পারছে না, টাকা দোয়াই দিচ্ছেন, ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট বলা হচ্ছে অ্যাসেম্বলিতে। এখানকার চিফ সেক্রেটারি 2 একর জমির মধ্যে 15 কোটি টাকা ব্যয় করে। Extravagant details including lighting for the drawing room worth to be 40 lakhs, হায়দ্রাবাদ থেকে এসছে।
দুজন ইঞ্জিনিয়ার এক্সক্লুসিভলি ফর দিস ওয়ার্ক হ্যাজ বিন অ্যাসাইন। দ্রুততার সঙ্গে কাজ চলে যাচ্ছে। সিমিলারলি 13টির সাথেই বাংলো কনস্ট্রাকশন হচ্ছে 2 একর জমির মধ্যে ফর সেক্রেটারিজ। হয়ে গেছে, একটু শর্ট করেন। টিভির মতোই তো দেখতেছি আমি লিখে রেখেছি তো। যাই হোক, আরো অনেক আছে, আজকে 7টা বেজে যাবে। টাইমটা বাড়িয়ে নিয়েছি তো, যতক্ষণ চলবে চলবে। কি আছে এই যে আমাদের স্টেট গেস্ট মন্ত্রিসভা ডিনার দিতে পারে না, রাজভবনে ডিনার দেয়। কনস্টিটিউশনাল বডি দেয় না, গো এন্ড ভিজিট। নাচ গান এটা বারের মতো। কাগজও বাইরেছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি নিজেকে চাক্ষুষ করে আইছি, ছবিও বাইরেছে পত্রিকা। तो ये तो ऑफिसर राज चल रहा है ना। नॉट ओनली दिस, नॉट ओनली दिस, गवर्नमेंट ऑफिसर्स हाउसिंग कोऑपरेटिव रिक्विजिशन फॉर अलॉटमेंट ऑफ land measuring 10 acres, which is located সেখানে সব হইব ফরদের জায়গা খুঁজে বাইর করছে, আবার টাকা দিয়া এখানে তাদের এই বাইরে 1 মাস ব্যক্তি কোন জলপরিয়ার মেলা কিন্তু আজব ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল কিভাবে পারমিশন দেয়, কারা খুঁজে, যারা এই সমস্ত খেলামেলা করে তাদের স্পোর্টস চাই, তাদের চাই। কিভাবে হবে? রাস্তায় 20-25 মিনিট প্রত্যেকটা দিন এখানে একটা সন্ধ্যাবেলা যে সময় শুরু হয় বিকেলবেলার থেকে আর বয় রাখতে বেলা অব্দি একটা তামসা এখানে। How this government is allowing this close to you people? আপনাদের কেউ না কারো কোনো না কোনো খুব কাছের লোক এই মেলার সাথে জড়িত রয়েছে, বললে তো আমি তো জানি। যদিও এই সময় কথা বললে লড়াইটা মনে হয়, মানে আমি কি বলবো, দুর্ভাগ্য। এই এখানে হচ্ছে পলিটিশিয়ান টু বি ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স অত্যন্ত জরুরি। আসলে
দাহ্য সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা পাশ করিয়ে নিলেন, এত কিছু ফ্লপ থাকা সত্ত্বেও রাজ্যের মানুষের মঙ্গলার্থে আপনারা কাজ করছেন না। আমি বললাম যে এই রাজ্যের ছেলে মেয়েরা কোথায় যাবে আপনারা কি স্বপন দাস, কিরণজিৎ সাহেব, মিটিংটা কেন, ফি স্ট্রাকচারটা কি হইব? যে কম টাকা অ্যাডমিশন, টু হোম দিস, এই যে এখানে একটা জানেননি স্যার, এই যে বিভিন্ন বেসরকারি করতেছে না, একটা একটা স্যার আমাদের তাকান, ফার্মাসি কলেজ সময়টা লেখেন বাজেটের উপর করে, বাজেট সময়ের দিকে লক্ষ্য রাখেন। আমি তো কইছি যে আমি বাজেট নিয়ে না, আমি আমার যে কোশ্চেন গুলো টার্ন ডাউন হয়েছে সে নিয়ে আলোচনা করব। এটা পয়েন্ট আপনার আমি জানি জানি কি হয়েছে, আপনি পয়েন্ট কি হয়েছে, আউট অফ ফ্রাস্ট্রেশন ইউ অলওয়েজ ডিস্টার্ব মি, আউট অফ ফ্রাস্ট্রেশন, এটা ভুলবেন না। স্যার আমি বেশি বলবো না, বলে তো 20 মিনিটের উপর বেশি বলবো না। বাজেট পাস হবে, বাজেটের আমার শরীরও ভালো না, তার কারণে কিন্তু তারা এমন ভাবে অন্য কাজে লিপ্ত, এই মানুষদের স্বার্থ নিয়ে ভাববার সময় তাদের নাই, সময় তাদের এখন ইলেকশন হয়েছে, ইলেকশনের করেন একটা পর একটা ইলেকশনের ব্যস্ত হয়ে পড়ে, তারপরে ওই কুইট প্রো কোর কথা ভাববো যে কেমনে 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 আমার একটু হয় আমদানি হয়, এটা সব ভাববো। এই ভাবতে ভাবতে তো আসুন ভাববার মানুষ যে সময় তো নাই। তো কাজী রতনবাবু আপনি সিনিয়র ম্যান, কনক্লুশন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আপনি আসলে তাহলে একটু ডিসকাস করে নিতে পারতাম, আপনি আশা পড়েছিল বলছে তো, মাননীয় মুখ্যমন্ত্রী অফারই করছে তো। না অফার তো না, মুখ্যমন্ত্রী তো জানে, মুখ্যমন্ত্রী সবটা জিনিস জানে। আমি একটা কথা সকালবেলা ওনাকে বলেছি, হি নোজ প্রস এন্ড কনস, বিকজ হি কেম টু মাই, when he got the message, he came to my MLA hostel, but I refused everything. I refused everything because I am not here to rob the wealth of my state. I am here to not lead a lavish life at the cost of the people. I am here to discharge my duties for which I am being sent over here. ঠিক আছে, ঠিক আছে। He knows what I was offered. He knows. The first day when I met him after taking his oath, he told me many things. I don't want to go into that. He said, সাধুবাদ জানাই না ওনারে এই ব্যাপারে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এখন বাজেটের উপর হ্যাঁ ঠিক আছে, তাহলে পর সুধীর সরকারজি নেবেন নি কোনো? হ্যাঁ, কমে নেবেন নি, না হলে চলে তো? না না না, একটু কমছেন। ঠিক আছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 16 মার্চ 2026 এবং 27 অর্থবর্ষে
31 লক্ষ টাকার মাননীয় অর্থমন্ত্রীর কাজের তেমন কোনো খুবই কষ্ট কথা বলা হয়েছে। বাস্তব কিন্তু অন্য কথা বলে। বিশেষ করে যে প্রধান রেফারেল সঠিক পরিষেবা যখন পায় না, দেখা যায় রোগীর মৃত্যু ঘটে, মাঝে সেও সেই জায়গার মধ্যে হস্তক্ষেপ করতে হয়। এগুলি প্রায় সময় খবরের কাগজে আসে। আমরা লক্ষ্য করছি যে যখন কেউ অসুস্থ হয় আমরা দেখছি আসেন ইয়ে করবে, হেল্প করুন। আমরা দেখছি সেই জায়গার মধ্যে আমরাই সেই রেফারেল যে হাসপাতাল তার প্রতি ভরসা রাখতে পারি না। আমাদেরকে বহিরাজ্যের চিকিৎসা পরিষেবার দ্বারস্থ হতে হচ্ছে। অনেক সময় আমরা জীবিত যখন কোনো রোগী আমরা দেখতে যাই বা আমাদের কাছে অনেক সময় রোগীর আত্মীয় স্বজনরা ফোন করে, স্যার আমার রোগীর অবস্থা খুব খারাপ, আমার একটা আইসিইউ বেডের, আমাদের রেফারেল প্রধান রেফারেল যে হাসপাতাল বলে আমি মনে করছি। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি চিকিৎসক আরো বেশ নার্সের দরকার, যেমন আমার, তাহলেই আমাদের কথা এবং কাজের সঙ্গে সঙ্গতি আমরা খুঁজে পাবো বলে মনে করি। আমাদের যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পঞ্চায়েতে জিআরএস এবং সমগ্র শিক্ষা সক্রিয় করে তোলার জন্য এবং মজবুত করার জন্য তারা সমকাজে সমবেতন পাচ্ছেন না, কিন্তু সময় মতো তারা সেই জায়গার মধ্যে সেই 1 তারিখে যে তাদের বেতন পাওয়ার কথা সেটাও তারা সময় মতো অনেক মাসে তারা পায় না। আমি বলছি সেই ক্ষেত্রে সরকারের, আমাদের রাজ্যের যারা ছাত্রী আছেন, এসসি এসটি এবং ওবিসি যারা স্কলারশিপ পাওয়ার কথা, আমাদের সেই কল্যাণ দপ্তরে এসসি ওবিসি এবং এসটি কল্যাণ দপ্তরে গিয়ে তারা প্রতিনিয়ত ডেপুটেশন দিচ্ছেন তাদের স্কলারশিপের টাকা সময় মতো মিটিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা আমাদের যে রাজ্যে সেটা নির্ভর করে আমরা দাবি রাখব যে এগুলির প্রতি সরকারের আরো বেশি করে নজর দেওয়া দরকার।
বহিরাগত কিছু দ্বন্দ্ব, যারা শিক্ষক, সে শিক্ষা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় দেখবে, কিন্তু বহিরাগতরা গিয়ে ওই জায়গার মধ্যে হ্যাসাল করা টিচারদেরকে এর চেয়ে মনে অপমানজনক কিছু হতে পারে না। এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে মনে হয় সেই বিষয়গুলি দেখার দরকার বলে আমি মনে করি। এখানে ন্যাশনাল হাইওয়ের কথা উঠে এসেছে, ধন্যবাদ। ন্যাশনাল হাইওয়ে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে লেম্বুচড়া থেকে টিআইটি কলেজ, লঙ্কামোড়া, বর্ডারপুর রাস্তার কাজ বন্ধ। রাস্তাটাকে কোন রকমে রাস্তা ক্রস করার জন্য ওভারব্রিজ করে রেখেছেন, কোথাও মাটি ফেলে রেখেছেন। যতটুকু যারা তারা একোয়ার করেছেন তার চেয়ে বেশি বিস্তীর্ণ জায়গা মাটি ফেলে রেখেছেন, এবং জল এদিক থেকে ওইদিকে নিষ্কাশন হতে পারছেন না। এক্ষেত্রে আমি মনে করি দপ্তরের সেই জায়গার মধ্যে নজর দেওয়া দরকার এবং সঠিক গুণগত মান বজায় রেখে যাতে কাজগুলি করা হয়। আমরা সে আশা কর্মীরা প্রতিনিয়ত আমাদের গ্রামীণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রাখার জন্য তারা ভালো ভূমিকা তারা পালন করেন, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গার মধ্যে তাদের যে ন্যায্য মজুরি সেটা আমি আবেদন রাখবো তাদের মজুরিটাকে বৃদ্ধি করা হোক। আরেকটা বিষয় আমি কাল তুলতে চাই, কালকে প্রশ্নটা তোলার সুযোগ পাইনি। সেটা 2022 সালে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমার বিধানসভা এলাকার মধ্যে, যারা যায় এই রাস্তা আমাদের আগরতলা থেকে এয়ারপোর্ট যে ভিআইপি রুট, তার বিকল্প রুট হলে সেটাকে ঠিকাদারি হচ্ছে, এখনো কেন হচ্ছে না? আমি মনে করি আরবান ডিপার্টমেন্ট এবং সরকারের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া দরকার। এত দেরি হচ্ছে কেন সেটাকে শেষ করার জন্য? আরেকটি বিষয় আমি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, হোমগার্ড এবং এসপিইউ। আমি দেখছিলাম সেদিন একটা হোমগার্ড কর্মী তার জীবনের সর্বসময় সেটা তার ওই জায়গাতে শ্রম দিয়েছেন, কিন্তু যেদিন রিটায়ারমেন্টে যখন আমি বাড়িতে চলে যাব, আমি যে স্যালারিটা আজকে আমি নিয়ে যাচ্ছি, আগামী দিন সেই স্যালারিটাও আমি পাবো না। আমাদের জন্য তো কিছুই রাখেননি। আমি বলছি সেই জায়গার মধ্যে তাদের ব্যাপারে, তাদের যে পেনশন এবং স্যালারির ব্যাপারে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আমি মনে করি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সবচেয়ে আমরা যেটাকে মনে করি গ্রামীণ অর্থনীতিকে প্রণয়ন করে যেটাকে রামজি করা হয়েছে, 125 দিনের কাজের ব্যবস্থা রাখা হয়েছে। তৎকালীন সময়ে যে জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি সেটা 90 থেকে 95 দিন হয়েছে, সেটা আপনাদের তথ্যে আমরা যেটা দেখলাম
গত বছর 45 দিন কাজ হয়েছে। আমি আবেদন রাখবো সেই জায়গার মধ্যে সেটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য। সেই ক্ষেত্রে সরকার অভাবের তাড়নায় কাজ যখন থাকে না, চুরির সঙ্গে যুক্ত হচ্ছে, সেই বিষয়টা আজকে বিধানসভার মধ্যে আলোচনা হয়েছে এবং কোন কোন জায়গার মধ্যে দেখছি অর্থনৈতিক দুরবস্থার কারণে সন্তান পর্যন্ত বিক্রি করতে হচ্ছে। সেটা আমাদের লজ্জা। সেই ক্ষেত্রে আমি মনে করি, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার, আমাদের এখানে যারা সিপিআই এই যে শিশু বিক্রির কথাটা, দেখুন এই মেসেজটা যখন সারা দেশে প্রচার হচ্ছে এখানে মাধ্যমে, এটা ঠিক নয়। দেখুন আমাদের রাজ্যে এরকম একটা ঘটনাও আপনার ক্লিয়ারিফাই করতে পারবেন না যে শিশু বিক্রি হয়েছে। এটা মিথ্যা প্রচার বারবার যখন আপনারা বলেন কাগজ আছে, এরকম একটা ঘটনাও নেই যেখানে শিশু বিক্রি হয়েছে। আর যে শুনুন, এটা ঘটনাগুলো জানতে হবে তো কেন হয়েছে। আপনি পত্রিকার পাতায় আসলো আর এটাকেই সত্যভাবে আপনি বিধানসভা উত্থাপন করবেন, এরকম নয়। শিশু এডপশন আমাদের দেশে যে নিয়ম রয়েছে সেটা একটু কঠিন। যেহেতু কঠিন নিয়ম, কিছু কিছু মানুষ অসৎ উপায়ে সেই বাচ্চা গ্রহণ করার পন্থাটা অবলম্বন করে। এখন পর্যন্ত আমার ঘটনা আমরা ইনকোয়ারি করিয়েছি, সিডব্লিউসি সহ শিশু বিক্রি হয়েছে। এরকম অসত্য যখন আপনারা মাইকের সামনে দাঁড়িয়ে বারবার বিধানসভায় বলবেন, এটা সুন্দর দেখায় না। এর জন্য আমি দাঁড়িয়ে বললাম, এটা অনেকবার বলেছেন আপনারা, না সবাই বলেন, বারবার কথাটা বারবার রিপিট করেন। মাননীয় বিরোধী দলের নেতা উনিও অনেকবার বলছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, সেটাকে আমি বলিনি। আপনারা বিধানসভায় কোয়েশ্চনও এনেছেন, এটা রিজেক্ট হয়েছে, এটার উত্তরটাও আমার কাছে রয়েছে। আপনারা কোয়েশ্চনও এনেছিলেন, দরকার হলে সেই তথ্যটা নিয়ে যাবে, আমি দিয়ে দেবো, আপনি এলেন করবো, যেহেতু এনেছিলেন আপনারা। এটা অসত্য বলবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, বিষয়টা হলো এটা আমার মন করা বানানো কথা নয়। এটা সমস্ত তথ্য এরকম নয়। যাই হোক, এর মধ্যে এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি। আমি যে বিষয়টা বলতে চাই, 2018 সালে এই রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের বর্ডার গুলচক্কর এলাকায় লাইট হাউস হবে। 1000 পরিবারের বসবাসের ব্যবস্থা সেই টাওয়ারগুলি তৈরি করা হবে। কিন্তু সেটা উনি বলেছিলেন যে এই রাজ্যে সেটা ইতিহাস হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি টাওয়ার শুধু তৈরি হয়ে যে 30শে জুন 2026 সেটা শেষ হবে। আর 6টি টাওয়ার সেই জায়গার মধ্যে পেন্ডিং আছে, পর্যায়ক্রমে হবে। তারা বারবার আরবান ডিপার্টমেন্ট কাছে যা প্রশ্ন রাখতে চাই, বিষয়টা হলো এটা সরকার দেখবেন এই যে পরিবারগুলি টাকা দিয়ে রেখেছেন তাদের গৃহপ্রবেশ কখন হবে সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। স্পিকার, পরিশেষে আমি যে কথাটা বলে আমি শেষ করব, যে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি যে কথাটা বলছি এই হাউসে, আমি নিজেও একজন 10,323 আমাদের পরিষদীয় দলের নেতাও বলেছিলেন সেদিন। আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার ক্ষমতায় আসলে 10,323 জন্য কিছু একটা করবেন। আপনারা এখন পর্যন্ত সেই জায়গার মধ্যে কিছু করেননি। আমি
মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো বিনয়ের সঙ্গে এখন অব্দি 227 জন হয়ে বসে আছেন, তাদের জন্য একটা বিকল্প চিন্তা ভাবনা গুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর কথা বলা শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন TTADC নিয়ে Haimani Ba. Let me start from TTADC. I have not chosen much, but 8 to 9 departments. Sir, when we talk about Tripura Tribal Areas Autonomous District Council and the fund flow of TTADC, sir, it should be about the rights of land, forest rights, cultural rights, and more power to autonomy. But sir, anyone in TTADC can walk in and claim a place. Sir, it is a concern now. People from general areas are coming to TTADC, and it's not the duty of ours only to protect the sixth schedule, to protect the district council, but it is also the duty of the majority to protect the minority, sir. So I will request our Honorable Chief Minister and all the Council of Ministers to kindly look into the matter, to kindly scrutinize the population and save our TTADC. Sir, TTADC year 156 slow, it creates so much of inconvenience for the staff as well as the administration, sir. Sir, the revenue and finance department. Sir, we all know the connectivity of our state Tripura and also the logistical concern in the geographical in this case, sir, if we don't utilize our state resources, our state economy will be dead sources. If we don't utilize the proper way agricultural things, I will request that our rubber price will be raised and also the other raw materials which is cultivated in our state Tripura. Sir, let me talk about PWD. They have given me road. They have been fulfilling the demands of people, and bridges is still there. I request, very few I have got. I've got one or two. I've given to DM, RD executive, PWD executive. Sir, due to shortage of bridges in villages, what happens? Student cannot go to school during rainy season. So the problem stays for around 6 to 7 months. So in PWD, I need more bridges, and I hope this budget, in the next budget, the requirement of bridge will be fulfilled. Sir, tribal welfare also. I have got hostels. I have received hostels in my constituency. I would like to thank the
But sir, every year there is a hue and cry for scholarship. There is an issue. Every year there is new issues developing for scholarships. So I will request our Honorable Tribal Welfare Minister to create a mechanism so that it is, so that the student doesn't feel problem in school. Okay, so this thing should answer. We should create a mechanism, create a system beforehand, before the admission starts, before the student or another minority language of the leaders, the common people. Always, we are very proud of our identity. We are based everywhere. Why should we politicize about the education system? So students should be given the chance. They should be given chance to write. They should be given chance to choose. Even the education policy also says that mother tongue should be given importance. But script, let there be Bengali, let there be English, let there be Hindi. No problem, sir. But let's not politicize and let's not. And I know our Chief Minister have a big heart. He will do something for the script, and there will be option to write. Many members have spoken about Jal Jeevan Mission, about the water scarcity, about the successful Jal Jeevan Mission in urban areas, semi-urban areas. But sir, I come from Dhalai district, from Longtrai Valley, and the significant success which we say in Jal Jeevan Mission, 86%, I will say it's just a mind-boggling number, sir. I can tell you why. Pay a fine. And the on statistic and not practical. Sir, we don't have the enough equipments to test, be it bacterial tests, be it iron test, or be it any other test. So, BIS standard of failings, it is also failed, and whatever the data is reported to the website, I say that's why it's a mind-boggling number, sir. There is a guideline in JJ. But sir, concentrated population you have to install small bore deep tube well, which is not durable at all. This high subdivision here, one J division. Sir, all the road by the crisis in life 2 years other part of the state where
the water scarcity this is the common reason, that shortage of staff, and I can say that is not rainwater harvesting, surface problem face khainai. So, sir, this is the reason I am also requesting the Honorable Chief Minister to give me one divisional office as well as one subdivision office with proper staff. Then Longtrai Valley will be saved from water scarcity, because in next 10-15 years we will face lots of road blockades, we will face lots of problems within the areas. Sir, I want to talk about education. In education, we are taking 2 steps forward and 1 step backward. Let me tell you why I am saying 1 step backward. Sir, we have to focus on elementary educations. We have to focus on elementary educations, and any state is known by the importance of education and in elementary schools. Our teachers are, especially the shortage of teachers. Our school is not running fine. Should be clubbed. I agree that students are less in schools, so let the education system rise and grow. Sir, when we talk about the regularization of teachers, less than the graduate teachers, so respectful pay. There should be the staff, those who are teaching and non-teaching under SSA, the computer teachers, they should also be put in mind when the budget is developed. And about the healthcare, sir, recruitment of physiotherapists, Ayurvedic doctors, and more dentists and nurses, and also regularize the NHM staff, Anganwadi workers, and other contractuals, those who are working in the front line. So, sir, I just want to the activities which is happening in all over the state. Sir, due to drugs, HIV is increasing day by day. Because of drugs, our students, our future generation are going backward. The buyers, our local IBs, local intelligence, I don't know why they don't report or why they don't intervene in that matter, or our business. Drugs should be, sir. We don't have the exact numbers of
We don't have the exact number of HIV cases also, because it is not documented. They are not coming. So then, I believe that... Conclude. Sir, a very sensitive issue now, or House of yang kai unfair nai chini borok ni bagai tam hingga chini borok se o jaga bisho safar khai ko. Sir, to be very strict in terms of drugs, if we as a whole community come and rise to collaborate and work. Last but not the least, I want to talk about the police department, as it comes under our Honorable Chief Minister. Sir, dilapidated condition. Police ranking staffs are staying. Okay, the inspector, sub-inspector level, they are getting a good quarter. It's very good and nice. They deserve the division. Monu, normal person will not be able to stay there. They are brave enough, that is why they are staying in those kind of quarters, sir. Please conclude, please. Sir, I will conclude in, I think just... very few employees are Honorable Chief Minister to withdraw the SLP of police and kindly give them the respectful pay. I think they are inspectors and sub-inspector, if I'm not wrong, sir. And also, I want to talk about the SPOs. SPOs are also not less in duty, sir. They are also 17 minutes. I think it should be Thank you. Baldang Suji. Pronunciation Raji came on. Madam Speaker Mohoday, 2026-27 অর্থবর্ষে আমরা রাজ্যের বাজেট পেশ যেখানে আমাদের এই বাজেটের উপর বিভিন্নভাবে আলোচনা করেছেন, তারা সেভাবে বাজেটের উপরে আলোচনা রেখেছেন। কিন্তু আমরা কিসের উপর বাজেট করেছি সেগুলো আমি বাজেট রানিং ইয়ার ছিল, সেই সমস্ত যে বিশেষ সবটা নয়, বিশেষ কাজগুলো সেগুলো আমি পরিষ্কার উল্লেখ করেছি। কাজের প্রতি যে আমরা টাকা খরচ করতে পারছি না, টাকা ফেরত যাচ্ছে, স্বাভাবিকভাবে সকলের অবগতির জন্য সে বাজেটের অন্যান্য বাড়তে দীর্ঘ সময় হয়েছে, কারণ বারবার বাইরে বলা সেটা যাতে কেউ না বলতে হয়।
এবং 26-27 হলো আমরা কতটুকু বাজেট আমরা ডেভেলপমেন্টে রাখতে পেরেছি সেটা আমরা রেখেছি। যাই হোক, সবাই বক্তব্য রেখেছেন বলার দরকার নেই, কিন্তু গতকাল উনি বাজেটে বক্তব্য মাননীয় গোপাল রায় মহাশয়, তো এমন কত আমরা বাজেটে রাজ্যে দেশের ভারতবর্ষের যশস্বী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রশংসা করেছি বলে সাহেব উনি বলেছেন, ভালো করে বলেছেন। আমি তো ভেবেছিলাম উনি, যাই হোক, আগের দিন শুনেছি দিশাহীন, অন্তঃসার শূন্য, বিভিন্ন রকম মন্তব্য সংবাদপত্রের মধ্যে আমরা দেখেছি। তো এটা উনি বলে বক্তব্য রেখেছেন, তখন আমি বুঝতে পেরেছি সেটা তো প্রশংসা নয়, সেটা তো সমালোচনা। এবং স্বাভাবিকভাবেই উনি ওনাকে যা বলতে চাই, বাজেট ওনার ভালো না লাগলে ওনারা না বলবেন, সেটা ওনাদের বক্তব্য। আর আমি যাবৎ গত 8 বছরে উপরে আমরা আজকে এই বিধানসভায় আমরা সরকারে এসেছি, যিশুদাস বর্মা মহোদয় উনি আমি করার সুযোগ আমাকেও শুনিনি যে রাজ্যের বাজেটে 15,000 কোটির সীমাবদ্ধতা ছিল। যে 34,212.31 কোটি টাকার বাজেট পেশ করে তো টাকাটা করে আমি দেখেছি উনি এটাকে বোধ হয় এটা কল্পিত, মানে বিশ্বাসযোগ্য নয়, ঠিক এরকমই উনি মন্তব্য রেখেছেন বাজেটটার এই ফিগারের উপরে। এটা আমাদের রাজ্য, তার মধ্যে একটা অংশ। আজকে ওনার সেই জায়গা, ওনার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতি এবং প্রত্যেক বছর তা বৃদ্ধি করেছে এবং এতে স্বাভাবিকভাবেই বাজেটের অঙ্ক বেড়েছে। আমাদের রাজ্য
এগ্রিকালচার থেকে শুরু করে এই সমস্ত কিছুতে কিন্তু এরপরে প্রধান উনি কি কারণে এটাকে একটু কি ভাষায় উনি কথা খুব ভালোভাবে বলেছেন। কারণ আমরা তো একটা জানি, আমরা একটা বাংলা ভাষায় বলে না, প্রথমে শুরু করে দেয় মিঠা, তার বলতে হবে না যে পরবর্তী সময় তারা তিতাই চালাবে। এরা যা ওনার গতকাল বক্তব্যে নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে আজকে ত্রিপুরার জন্য আন্দোলন তো দূরের কথা, আমরা এখন মতো বলতেও শুনিনি। এবং আজকে দাঁড়িয়ে যে এই যে গতকাল বলেছেন, আর বিস্তারিত বলার দরকার নেই, যেহেতু উনি বলেছেন সেটা আমার দরকার নেই। কিন্তু আমি বলবো যে এই রেল সংযোগ আগরতলা থেকে তৈরি হচ্ছে এবং সাময়িককালের মধ্যে আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস একটা দৃষ্টান্ত। আর সবচেয়ে বড় কথা, সাবরুম পর্যন্ত আজকে ট্রেন, এবং মাননীয় এলওপি সাহেব জিতেন চৌধুরী বাবু, উনি কোনোদিনও ভেবেছিলেন যে যদি ওনাদের অনেক স্বপ্ন কথা শোনাতেন আমাদেরকে করে যে সারা রাজ্যের সঙ্গে দেশের বিভিন্ন জায়গাতে প্রায় 13টি এক্সপ্রেস ট্রেন, যেটা বলেছেন মন্ত্রী মহোদয়, একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে সিঙ্গেল লাইন ট্র্যাকের মাধ্যমে। স্বাভাবিকভাবেই রাজ্যের দ্বিতীয় কথা হচ্ছে এই যে আরো উন্নয়ন, এই সমস্ত কিছু দেখে আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো। যদিও আমাদের এবং আমরা ভারত দেখেছি যে বাজেটের ওনার সম্মান দেখিয়ে কথা বলা, সে তাদের উপরে সম্মান দেখিয়ে কথা বলা। নায়ক আছেন, গোপাল বাবু একাই বসে আছেন, বাকিরা তো বলে চলে গেছেন। ওই সময় দেখেছেন কিভাবে বলতো, কিভাবে চিৎকার চেঁচামেচি করেছে, বা আজকে বন্ধুত্ব আছে, সেটা অন্য ব্যাপার। আমরা সেদিন দেখেছি কিভাবে শুধু বিদেশের কথাই বলতো, দেশের কোথাও কোন সম্পর্ক রাখতো না। আজকে তাদের হাল, যারা দেশকে সম্মান করতে জানে না, তো তারা একটা সময় দেশের মানুষ তাদেরকে বঞ্চিত করবে। এটা স্বাভাবিক কথা, এটা আমার বক্তব্য নয়। আজকে সেই জায়গায় ওরা পৌঁছেছে। ছিল আর বিমান ঘাঁটি দাঁড়িয়ে আজকে আমরা ছয়টা এনএইচ আজকে আমরা পেয়েছি। চোরাবাড়ি টু আগরতলা, আমতলী টু সাবরুম, আগরতলা বাইপাস, যেখানে খয়াপুর টু আমতলী, আগরতলা বাইপাস, ওয়েস্ট রাউন্ড, উদয়পুর টু শিমলু।
Saboni ng Agartala. Sabona ng Bisramganj. Saboni ng Kanchanpur. O party mo na din na tong plaza. Hasteni thangkrang tongkhor. Tiaba dang mo ni sura uro sak nai purang mo. Kok shanai holong sirok hok nai hasteni hapong khatan. Joy nai tong din ro chini khora.